Number 3-4. Number 3-4. পরে ভাবে লাগে না? ওকে, আচ্ছা। তো আজকের প্রবলেমটা হইতেছে এরকম যে তোকে একটা নাম্বার দেওয়া থাকবে n, এখন তুই বলবি যে n এর ছোট কয়টা নাম্বার n এর সাথে কোপ্রাইম বা তার জিসিডি 1, মানে এমন একটা নাম্বার x ধর, সেটা অবশ্যই n এর থেকে ছোট, এবং জিসিডি অফ x এবং n সমান সমান 1। জিসিডি যদি 1 হয় তাহলে তো কোপ্রাইম, ঠিক না? এটাই। একটা উদাহরণ যদি দেই, তাহলে আমি যদি 10-এর ক্ষেত্রে দেই, তাহলে 1 10-এর সাথে কোপ্রাইম, কারণ 1 আর 10-এর জিসিডি 1, কিন্তু 2 কোপ্রাইম না, 3 কোপ্রাইম, 4 কোপ্রাইম না, 5 কোপ্রাইম না, 6 না, 7 কোপ্রাইম, 8 না, 9 কোপ্রাইম। তো এখানে 3 কোপ্রাইম কেমনে? বুঝি না। 3 কোপ্রাইম কেমনে? 3 আর 10 এর লসাগু ইয়া কত? জিসিডি কত? 1। লসাগু 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 আর 10। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 7 আর 10, ঠিক আছে। হ্যাঁ, 9 এখন 9 আর 10 এর কোপ্রাইম। হ্যাঁ, ঠিক আছে। এখন তোকে এটা বাইর করতে হবে না যে কি কি নাম্বার, তোকে এখনের মতো এটা বাইর করতে হবে যে তোকে আমি একটা নাম্বার দিব, এর থেকে ছোট কয়টা নাম্বার এর সাথে কোপ্রাইম সেটা বাইর করতে হবে। আমি যদি তোরে 10 দেই, তাহলে তুই আউটপুট দিবি 4, কয়টা, এরকম আর কি। তো আমি আসলে এটা আসলে আমরা পারবো, এতটাও ঝামেলা না। আমাদের যদি n দেওয়া থাকে, তাহলে আমরা 1 থেকে n পর্যন্ত ট্রাভার্স করে করে যাব। এটা আমাদের সবচেয়ে বাজে সলিউশন, ট্রাভার্স করে করে যাব, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যে আগে জিসিডি ফাংশন শিখছি যেটা log n এ কাজ করে, সেটা মারতে মারতে যাব। আমাদের কমপ্লেক্সিটি হবে যে n log n। কিন্তু এটা তো খুবই বাজে সলিউশন, ঠিক না? বড় এর জন্য, কমপ্লেক্সিটির জন্য। হ্যাঁ, আমাদের 10 টু দি পাওয়ার 7 যদি থাকে, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। কিন্তু অনেক সময় আমাদের 10 টু দি পাওয়ার 12 পর্যন্ত বাইর করতে হইতে পারে, অথবা 10 টু দি পাওয়ার 7 পর্যন্ত বাইর করতে হইলেও এগুলোর ভিতরে হয়তো টেস্ট কেস থাকতে পারে, যেটার ক্ষেত্রে এই জিনিসটা প্যারাদায়ক সমস্যা হইতে পারে। এখন আমরা একটা অন্য অ্যাপ্রোচে যাব। এই অ্যাপ্রোচটা আমি আগে জানতাম না যে এই অ্যাপ্রোচটা আসলে ফর্মালি কোথাও আছে। এটা প্রবলেম দেখছি, অনেক চিন্তা করছি, তারপরে নিজে থেকে একটা অ্যাপ্রোচ বাই করছি। তো এই অ্যাপ্রোচের মেইন জিনিস এটা যে কোনো একটা নাম্বার যদি n হয় এবং সেটা যদি 10 টু দি পাওয়ার 18 এর নিচে থাকে, কারণ এটার উপরে তো কোনো ডেটা টাইপ আমরা ঢুকাতে পারবো না, এতটুকু যদি থাকে, তাহলে এটার মধ্যে প্রাইম সংখ্যা, বা এটা যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, p1 টু a, তারপরে p2, তারপরে এরকম যাইতে যাইতে pn পর্যন্ত যাবে। হ্যাঁ, এইখানে একটা বিষয় বলা দরকার যে আমরা যে লং লং ডেটা টাইপটা নেই, এই লং লং এর সীমা আমরা জানি যে 10 টু দি পাওয়ার 18 নাকি?
হ্যাঁ হ্যাঁ কিন্তু লাইটোজের কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে ওই লং লং এর মধ্যে ভ্যালুগুলা স্টোর করলে ভ্যালুগুলা মাইনাস আকারে চলে আসে, কারণ হলো ডেটা টাইপ ওভার হয়ে যায়। তো ওইটা হ্যাঁ আটকানোর জন্য আমরা যখন আনসাইন্ড লং লং ইউজ করি তখন আবার ঠিকভাবে কাজ করে, মানে 10⁻20, মানে একের পরে 20টা মানে 19টা জিরো বসানো যায় আর কি, টোটাল 20 ডিজিটের একটা নাম্বার বানানো যায় যখন আমরা আনসাইন্ড লং লং ইউজ করি। আর শুধু হ্যাঁ লং লং ইউজ করলে টোটাল 19 ডিজিটের একটা নাম্বার বানানো যায়। হ্যাঁ, এটা আমি একটা অ্যাপ্রক্সিমেট দিলাম আর কি, 10⁻18। এটা আচ্ছা, অবশ্য হ্যাঁ প্রবলেম করার ক্ষেত্রে এই সমস্যাটা পড়বে। হ্যাঁ এটা গতকালকেই হয়েছিল যে লং লং দেওয়াতে ভ্যালু মাইনাসে আসতেছিল, কিন্তু আনসাইন্ড দেওয়ার পরে ওইটা 20 ডিজিট পর্যন্ত কাজ করে, হুম আর লং এটা লং আসলে এ 19 ডিজিট পর্যন্ত কাজ করে। হ্যাঁ, এটা প্রবলেম করতে করতে আসবে, আস্তে আস্তে বুঝতে পারবি। এখন আমি তোকে এতটুকের উপরে যাইতে দিব না, এতটুকুই থাকবে, আর এতটুক দিলে তোর মাইনাস আসবে না, ঠিক আছে? আচ্ছা, এটার উপরে গেলে আসবে আর কি। তো আমি যদি এই রেঞ্জের একটা নাম্বার নিই এবং নাম্বার নিয়ে ওইটার যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, মনে কর করলাম, তো ওইটার মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের যে প্রাইম নাম্বার গুলো থাকবে ওগুলোর সংখ্যাও এতটা বেশি হবে না। কারণ তুই মনে কর যে সবগুলা প্রাইম যদি 10 করে হয়, তাইলে আমি এরকম প্রাইম প্লেন গুণ করতে পারবো কয়টা? 10টা। 10টা গুণ করার পরে তো আমার 10⁻18 ছাড়াই যাচ্ছে। কিন্তু এটা তো আমরা ধরলাম যে প্রত্যেকটা প্রাইম 10, কিন্তু আসলে তো প্রত্যেকটা প্রাইম 10 না। 2 আছে, 3 আছে, 7 আছে, তারপরে বাড়তে বাড়তে 31, যেটা আসলে 10 থেকে অনেক বড়। তো আমরা এটা এরকম মানে এই কথার approximation। মধ্যে একটু ভুল হইলো না? 10টা গুণ করলে 10⁻18 ছাড়ায়া যাবো কেমনে? ও 10টা সরি গুণ সরি, করলে তো 18টা গুণ 10⁻10 করলে, ছাড়ায়া যাবো। 18টা গুণ করলে, ঠিক আছে, 18টা গুণ করলে 10⁻18 ছাড়া যাবে, 10টা না। আচ্ছা, তো তার মানে, আর আমরা যে প্রাইম আছে, প্রাইম ডিস্টিংক্ট যে প্রাইম শুরু থেকে যদি আমরা শুরু করি, 3, 5 এরকম করতে করতে সামনে আসলে 10টারও বেশি হবে অনেক। আমরা তো 10টা আরো কম ধরছি। তো যাই যেভাবে আমরা ধরছি যে আমরা মোটামুটি প্রাইম বলতে পারি যে একটা নাম্বারকে আমি 18টা প্রাইম নাম্বার দিয়েই মোটামুটি ইয়া করতে পারবো, লিখে ফেলতে পারবো। বা এই অবজারভেশনটা আচ্ছা, এটা ছিল যে একটা নাম্বার যদি হয়, ওটার আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে ওটার মধ্যে আমি ডিস্টিংক্ট প্রাইম এতটাও বেশি পাবো না, যদিও নাম্বারটা হইতে পারে অনেক বড়। এটা একটা হ্যাঁ, অবজারভেশন ছিল। এবার এটার উপর বেস করে দেখি আমরা কি করতে পারি। আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা নাম্বার ধরে নেই, সেটা হইতেছে 30, এবং 30-এর করি আমরা প্রাইম ফ্যাক্টর, যেটা করলে কত আসে? 3 × 5। এরকম। আচ্ছা, এটা যাতে আমরা একটা পাওয়ারও আনতে পারি সেজন্য আমরা এটারে দিয়ে দিই 60, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো আমাদের নাম্বার, এবং মনে কর এখন আমরা এটার ইয়া বের করব, এটার নিচে 60-এর নিচে কয়টা নাম্বার এটা সাপেক্ষে কোপ্রাইম সেটা আমরা বের করতে চাই। তো সেটাকে ফর্মালি এভাবে লেখা হয় ফাই অফ 60, যে আমরা এই ফাংশনটা বলে দেয় যে এটার নিচে কয়টা কোপ্রাইম আছে, এটাকে ফর্মালি এখানে লেখা হয়। আমরা ওদিকে যাব, এতটুকু পর্যন্ত আমরা দেখি যে 60-এর নিচে কয়টা কোপ্রাইম আছে। তো দেখ, 60-এর একটা ইয়া আছে, প্রাইম ফ্যাক্টরে 2 আছে। তো যেগুলা 2, 4, 6, 8 এগুলা আরো সামনে যাবে, 10 যাইলে সবগুলা জোর, বা 2 এর মাল্টিপল। এই সংখ্যাগুলোর সাথে 60-এর যদি আমি জিসিডি করি, ওটা কি 1 আসার সম্ভাবনা আছে বা আসবে? না, না, আসবে না। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো আমরা বলতে পারি যে 60 60 না ধরে আমি এখানে n ধরি, n এর মান যেটা 60 আর কি, n/2 যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কখনো ইয়া হবে না, মানে ওইটা আগে থেকে বাদ।
আমার ইয়ার লিস্ট থেকে, এই ফাংশনের লিস্ট থেকে আগে থেকে বাদ। এতটুকু তো বলা যায়, ঠিক আছে। তারপরে আরেকটা দেখ, আমরা যেহেতু 2 নিছি, তাই 2 এর পাওয়ার 4, 8 এগুলো তো বাদ হয়ে গেছে। তো আমাদের এখানে এটা দেখার দরকার নাই যে আমাদের কোনো প্রাইমের উপরে পাওয়ার কত আছে। আমি সবচেয়ে ছোটটা নিয়ে কাজ করলে ওইটার বড় সবগুলো বাদ হয়ে যাইতেছে। আচ্ছা, এবার একইভাবে আমি 3 এর ক্ষেত্রে করি। 3 এর ক্ষেত্রে করলে কি বাদ যাবে? 3, 6, 9, 12 এভাবে করতে করতে 60 পর্যন্ত, যা 3 এর মাল্টিপল সব বাদ। তো একইভাবে 3 এর ক্ষেত্রে ওইটা আমরা চোখ বন্ধ করে লিখতেই পারি। সামিন, তাইলে এখানে n/2 জিনিসটা কি মিন করতেছে? n/2 জিনিসটা মিন করতেছে যে 60 এর নিচে 2 এর মাল্টিপল কয়টা কয়টা আছে। মানে 30টা সংখ্যা, 30টা সংখ্যা তোমার, যে 30টা সংখ্যার কোনো কোপ্রাইম থাকবো না আর কি 60 এর নিচে। মানে 60 পর্যন্ত কয়টা নাম্বার 2 দিয়া বিভাজ্য? হ্যাঁ, ঠিক আছে। আমরা এটা করতে চাইতেছি, আমরা কয়টা কয়টা জিসিডি 1 না সেটা বাইর করব এবং বাইর করে ওইটার সাথে ওইটার n থেকে বাদ দিয়ে দিব, তাইলে তো আমরা আনসার পাওয়া যাচ্ছি, তাই না? এটা করতে চাচ্ছি। তো ঠিক আছে, n এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কাটছে, এটার ক্ষেত্রেও খাটছে, এখন এটার ক্ষেত্রেও খাটবে। ওকে, হইলো। এখানে একটা প্রবলেম আছে। হ্যাঁ, বল। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে দেখ n/2, ঠিক আছে, এখানের মধ্যে তোর যদি ইয়া করি, মানে 30টা যে সংখ্যা আছে, এই 30টা সংখ্যার মধ্যে কিন্তু 10ও আছে, তাই না? মানে 10 কিন্তু আমরা কেটে ফেলছি আগে। এখন আমরা যে 5 দ্বারা ডিভাইড করতেছি, এখানেও কিন্তু তোর একটা মাল্টিপল কিন্তু 10 আছে। সো এইখানে কি 2 বার কাউন্ট করা হইতেছে না 5 এর ক্ষেত্রে? 5 এর ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে আর 5। ও সরি, 5 এর ক্ষেত্রে হ্যাঁ হইতেছে। আর একইভাবে আমার 6 এর ক্ষেত্রে কি হইতেছে? এটা হইতেছে না 2 এর ক্ষেত্রে আর 3 এর ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা যদিও কাউন্ট করতেছি, কিন্তু এটা বেশি কাউন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাই বলতে চাচ্ছস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো এটা বোঝার জন্য আমরা আরেকটা জায়গায় যাই, সেটা হইতেছে যে আমরা ছোটকালে যেটা পড়ছি সেট থিওরিতে, চিত্র আঁকতেছি। এটা মনে কর 2 দ্বারা যারা মাল্টিপল, এটা 3 দ্বারা যারা মাল্টিপল, এটা 5 দ্বারা যারা মাল্টিপল, এরকম। তো এটার ক্ষেত্রে আমরা আচ্ছা, আমরা সুবিধার খাতিরে 2টা নিয়ে চিন্তা করি, 5কে বাদ দিলাম। আমরা মনে কর এটা চিন্তা করতেছি যে 60 নিয়ে চিন্তা করতেছি, 60 নিয়ে চিন্তা করতেছি, কিন্তু 2 আর 3 এর গুলোই আমি বাইর করবো মাল্টিপল, 5 এর গুলো পরে বাইর করবো। আচ্ছা দেখি, তো এখানের মধ্যে আমরা যদি 2 আর 3 হিসাব করতে যাই, অনেকটা কমন আছে এই এরিয়াটা, যেটা আমরা ডাবল কাউন্ট করতেছি। কথা ঠিক তো? তো এটার ক্ষেত্রে আমরা সূত্র একটা জিনিস পড়ছিলাম যে কই গেল, আমরা কি বাইর করতে চাচ্ছি? আমরা আসলে বাইর করতে যাচ্ছি এই দুইটার মধ্যে, 2 আর 3 এর মধ্যে একসাথে কত আছে, যেটাকে আমরা এভাবে বলতে পারি এ ইউনিয়ন বি। এটা আমরা বাইর করতে চাচ্ছি, কিন্তু আমরা এ আর বি ইন্ডিভিজুয়ালি জানি। তো এখানে মনে একটা পি দিতে হয়। এটা তো মনে আছে সবার নাকি? হ্যাঁ, পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা বাইর করতে চাই, কিন্তু এগুলা ওভারল্যাপড আছে এই পরিমাণটা, ঠিক আছে না? তো আমরা যে 60 এর ক্ষেত্রে বাইর করব, সেটা আমরা যেটা 2 এর ক্ষেত্রে এটা দিয়ে বাইর করতে পারি,
যেটা 60 এর ক্ষেত্রে সেটা এভাবে বের করতে পারি। এটা কেমনে বের করব? মামুন রাসেল বল। কেমনে? এটা এভাবে বাইর হয়ে যাচ্ছে না যে দুইটার আমরা এমন একটা চাচ্ছি এই রেঞ্জের মধ্যে কি কি আছে যেটা 2 এরও মাল্টিপল 3 এরও মাল্টিপল। এখন যে তার জিনিস মানে এই দুইটার গুণফল দিয়া মাল্টিপল। হ্যাঁ কারেক্ট, 2 আর 3 এর গুণফল মানে 3 দুগুণে 6 দিয়ে মাল্টিপল। তো এইটা আমারে যে রেজাল্টটা দিবে সেটা ওভার কাউন্টেড ছাড়া দিবে, হ্যাঁ ডাইরেক্ট এটা দিবে। ওকে, তো এইটাকে আমরা যদি 3টার ক্ষেত্রে এক্সটেন্ড করি তাহলে সূত্রটা এমন দাঁড়ায় যে এটাও যদি আনি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে এমন এ পি আছে, অফ এ প্লাস পি অফ বি প্লাস হ্যাঁ প্লাস হলো পি অফ সি তারপর মাইনাস পি অফ এ বি সি, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা একটা জিনিস ভুল করছস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মাইনাস, দুইটা দুইটা করে। ও হ্যাঁ বুঝতে পারছি। এই সূত্রটা আমরা আগেই পড়ছিলাম, একটু ভুল করলাম। বি ইন্টারসেকশন সি তারপরে এবং প্লাস কিন্তু পুরাটা, ঠিক আছে। হুম এখন 3টার ক্ষেত্রে এটা সূত্র, কিন্তু এটা আমরা 60-এর ক্ষেত্রে নিতে পারবো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো আরো বেশি হয়ে যাবে, এই জিনিসটা আরো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে না। তো এটার ক্ষেত্রে একটা জেনারেল হ্যাঁ ফর্মুলা হলো যে তোর যতটাই থাকুক তুই প্রথমে যা যা জোড় আছে, সরি একটা একটা করে যা আছে সবগুলা নিবি, সবগুলা নিয়ে ওইটার প্লাস করবি, দুইটা দুইটা করে যেগুলো আছে ওগুলা নিবি, ওগুলা নিয়ে প্রত্যেক পসিবল গুলোর সামনে মাইনাস বসাবি, তারপরে 3টা করে যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে প্লাস করবি, মানে বিজোড় গুলাকে নিয়ে প্লাস, জোড় গুলাকে নিয়ে মাইনাস। যদি অনেকগুলো থাকে হ্যাঁ এটার ক্ষেত্রে জেনারেল ফর্মুলা এটা। এখন এটা অনেক বড় নাম্বারের ক্ষেত্রে কমপ্লেক্স হয়ে যায়, এটা কেমনে করবো এটাও পরে দেখবো। আগে আমাদের আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? আমরা এটার ক্ষেত্রে কি করব, আমরা এটার ক্ষেত্রে এখানে কি লিখবো, মাইনাস বল 6 মাইনাস 3 5 15, 15 প্লাস হইলো 6 n বাই 60 একটা 60। বাদ গেছে, 5 দুগুণে 10 বাদ গেছে কিন্তু, আচ্ছা প্লাস 10 n বাই 60 30। 30। হ্যাঁ, তো এটা আমাদেরকে কি এটার ফাংশনটা দিয়ে দিতে, এতটুকু কি বুঝতে পারছস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার এখানে আসি যে নাম্বার গুলো যদি অনেকগুলা হয় তাহলে আমরা কেমনে বাইর করব। আর আমরা একটা জিনিস জানি যে নাম্বারটা 20-এর বেশি হবে না, নাম্বার ডিজিট ডেটা টাইপের ভিতরে থাকে। তো একটা জিনিস দেখ, আমরা এই কম্বিনেশনটা কেমনে বাইর করব, যে দুইটা দুইটা করে আছে, তিনটা তিনটা করে আছে, আবার প্লাস মাইনাস করে আছে, ওই জিনিসটার জন্য একটা বিট ম্যানিপুলেশন সিস্টেম আছে, ওটা তোদেরকে দেখাই। যে আমরা 3টার ক্ষেত্রে বাইর করি, 3টার ক্ষেত্রে আমরা বাইনারি জিনিসটা লিখি 0 0 1 লইলে বলিস 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখন আমরা যদি কোনো একটা নাম্বার এভাবে লিখি, এভাবে লিখে ওইটার বাইনারি রিপ্রেজেন্টটা আমরা ভাগ ভাগ করে আনতেও পারি।
তো একটা জিনিস দেখ, আমরা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে ভুলেছি মনে হয় 7 আনা এটা হওয়ার কথা ছিল। ও আচ্ছা 001 দিয়ে দিছি, প্যারা নাই। আচ্ছা এদিকে দেখ, এটাকে কি আমরা যদি প্রত্যেকটা সংখ্যাকে আমরা তো এভাবে লিখতে পারি, এভাবে বাইনারি করে ওইটার বাইনারি মান ভাগ করে ভাগশেষ নিয়ে এটা লিখতে পারি। তো আমরা যদি কোনো একটা ভাগশেষ এরকম নিতে থাকি এবং আমরা যদি কাউন্ট করি, এটার মনে কর 2, এটা মনে কর 3, এটা মনে কর 5, এরকম। তো আমরা যদি এভাবে কাউন্ট করি যে এটার বিট ওয়াইজ এভাবে ভাঙলাম, ভাঙ্গে আমি যেখানে 1 পাই, আমি পাইছি যে এখানে কয়টা আছে, এখানে 1 আছে, একটা 1 আছে। একটা 1 মানে কি? বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক মানে আমি যোগ করব। তো আমি আমার ইয়ার সাথে এটা যোগ করে দিলাম। যেহেতু 5 এর এখানে 1 আছে তাই n/5। আমি আবার সামনে গেলাম, 1 পাইলাম এটার ক্ষেত্রে, তো আমি আবার আমার আনসারের সাথে যোগ করব n/3। তারপরে আসলাম, তারপরে পাইলাম দুইটা তো মানে ইয়া কি জোড় হইলে আমরা করি মাইনাস। আর কোথায় কোথায় আছে? 3 এ আছে আর 5 এ আছে, তাই 3 5 15। এভাবে করে পুরোটা যখন আমরা করে ফেলবো তখন আমরা আনসারটা পাওয়া যাচ্ছি না, সংখ্যাটা যতই বড় হোক। এখানে যদি আরো থাকে তারপরে তো আমরা এটা করে পাবো। এটা কি বোঝা গেছে? না আমি বুঝি নাই যে কি হইতাছে। আচ্ছা, এটা বুঝছো যে আমরা এই সূত্রের ক্ষেত্রে এখানে হইতেছে যে আমরা সবগুলোর ক্ষেত্রে যেখানে দুইটা দুইটা করে আছে সেগুলোর মধ্যে সেগুলোকে আমরা মাইনাস করব, যেগুলোতে তিনটা তিনটা করে আছে বা একটা একটা করে আছে, বিজোড় সংখ্যক আছে, সেগুলোতে আমরা প্লাস করব, এরকম। এতটুকু তো বুঝছস? হ্যাঁ আচ্ছা, এবার এটাকে আমরা রিয়েল লাইফে কেমনে লিখবো সেটা দেখাইতেছি। আমরা তো এরকম তিনটা আছে বলে আমরা এভাবে লিখতে পারছি। এটার থেকে যদি আরো বেশি হইতো, লেটস সে 10টা হইতো, তাহলে আমরা 10টা করে লিখতে হাতে হাতে লিখতে অনেক কষ্ট করতাম। এখন সেটা ইজিলি করা যায় এইভাবে যে আমি নাম বলে দিব। যেহেতু তিনটা সংখ্যা আছে, আমার বিট থাকবে তিনটা। প্রথম বিটের নাম হচ্ছে 0, আমরা ধরে নিচ্ছি 2, তারপরে 3, তারপরে 5। তারপরে এটার আমরা 0 থেকে এতটা পর্যন্ত চালাবো। হ্যাঁ মামুন কি বলতাছো শুনি নাই। বলতেছি তোমার এখান থেকে নয়েজ আসতেছে, না মাইকটা অফ করো। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত আমি এই লুপ যেটা আছে সেটা বাইনারি রিপ্রেজেন্টটাকে চালাবো। এটা এখান থেকে শুরু হয়ে 7 পর্যন্ত আসছে, 0 থেকে শুরু হয়ে 7 পর্যন্ত আসছে। এখন 7 পর্যন্ত আসলে আমাদের যে ডিজায়ার যেটা চাইতেছি, যে প্রত্যেকটা দুইটা দুইটা করে নিয়ে আমরা মাইনাস করব, যে তার মানে কি দুইটা 1 যেখানে পাবো সেই দুইটা 1 নিব এবং দেখবো যে এটা কত নাম্বার বিট, 3 নাম্বার বিট আর 5 নাম্বার বিট। তার মানে আমরা আনসার যেটা আছে সেটার সাথে n/3 ইন্টু 5, 3 5 15 এটা করে দিলাম। তারপরে আবার ক্যালকুলেট করতে করতে আসলাম এখানে। এখানে কয়টা বিট? একটা বিট মানে হবে প্লাস একটা 1 বিট আর কি। যে একটা 1 আছে মানে হবে প্লাস। আর কোথায় 1 আছে? 2 তে 1 আছে, এরকম। তারপরে আমরা এটার ক্ষেত্রে আসলাম। এটার ক্ষেত্রে কয়টা 1 আছে? একটা দুইটা 1 আছে। দুইটা যেহেতু আছে, আমরা জানি জোরের ক্ষেত্রে সবসময় কি হয়? মাইনাস হয়, তাহলে দিব মাইনাস। আর কোথায় কোথায় 1 আছে? 2 আর 5, 3 5 15, তাই এখানে হবে। তো আমরা যদি এইভাবে পুরোটার ক্ষেত্রে ক্যালকুলেট করে আসতে থাকি, শেষমেশ আমাদের এই জিনিসটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে না? যদি এখানে আরো অনেক কিছুই থাকে। ক্লিয়ার না হইলে বল, না হইলেও বল, আবার বুঝাবো নাইলে। এই এই সিস্টেমটা ছাড়া কি আর অন্য কোনো ওয়েতে করা যায় না বড় ইয়ার জন্য? তো বুঝি না। কোথায় বুঝোস নাই?
এটা কিন্তু অনেক কাজে লাগে, আচ্ছা সেজন্য বলতেছি। হ্যাঁ আচ্ছা, তুই দেখ তাহলে আমরা এখানে নিলাম তিনটা সংখ্যার জন্য, আমরা বিট ম্যানিপুলেশন করলাম তিনটা বিট নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তিনটা বিটের মধ্যে মানে যত প্রকারে থাকতে পারে বাইনারি নাম্বার গুলা, ধর আচ্ছা ধর এখানে ধর তিনটার জন্য, যদি চারটার জন্য তাহলে তো আরো বড় হইব, 2^7 - 1 হইব, মানে 2^4 4 - 1 হইব। 1। তো ওই হ্যাঁ হ্যাঁ আকারে তো আগে বিট গুলা সাজায় নিতে হইব। তো বিট গুলা সাজা সাজায় নিয়ে তারপর আমরা জোর বিজোর দিয়ে করবো নাকি? হ্যাঁ, এখন বিট গুলা, তোর কথা ঠিক আছে, কিন্তু বিট গুলা সাজায় নিতে হইব। এখন সাজায় নেওয়াটা কি বেশি কষ্টকর? না। অবশ্য আচ্ছা, তোর তো তোর যদি বল। প্রথমে তো আমার ওই প্রাইম ফ্যাক্টরাইজ কইরা তারপরে এরকম করতে হবে, যেমন ধর 60 এর ক্ষেত্রে কত হইতাছে, 235, হ্যাঁ তাই হ্যাঁ তো? মানে হ্যাঁ এই তিনটাই তো ডিস্টিংক্ট প্রাইম নাম্বার বেরিতেছে। হ্যাঁ তার মানে আমার তিনটা সংখ্যা, মানে তিনটা বিট নিয়ে কাজ করতে হবে, তিনটা বিটের বিট ম্যানিপুলেশন করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা আমার 7 8 কত 7 পর্যন্ত যাইতে হবে, শূন্য থেকে। আচ্ছা, এক কাজ কর, তুই কর, মানে এই যে 60 আছে না, 60 তুই হাতে একটু করে দেখাতো বিট ম্যানিপুলেশন দিয়া, তাইলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, মোটামুটি ক্লিয়ার হইছি। আচ্ছা ঠিক আছে, তিনটা আছে। তো 2^3 - 1, 2^3 8 - 1 7, আমাদের 7 পর্যন্ত যাইতে হবে 0 থেকে। তো যাই, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার এটা বাইর করব। জিরোতে আসলাম, অবশ্যই এখানে কি 0 লাগবে? না, 0 লাগবে না, 1 থেকে করতে পারি। 1 এ আসলাম, আচ্ছা 0 থেকেই করি। 1 থেকে করলে ভালো হয়। আচ্ছা 1 থেকে শুরু করতেছি আমরা, 0 রে বাদ। একটা 1 আছে, একটা মানে বিজোড়, বিজোড় মানে করব যোগ। প্রথমে বসাইতেছি n/, কত 5 বসাইলাম। তারপরে অন্য কলাম নেই। তারপরে এখানে আসলাম, এখানে 1 আছে, 1 থাকা মানে কি, 1 থাকা মানেও প্লাস হবে। 1 কোথায় আছে? 3-এর নিচে আছে, 3 করলাম প্লাস। এ লাইনে আসলাম, দুইটা 1 আছে, তার মানে কি দুইটা যেহেতু আছে সেহেতু জোড় সংখ্যক মানে মাইনাস। মাইনাস হইলে দুইটার মধ্যে আছে 3 আর 5, তো দুইটা গুণ করে দিব, 3×5 = 15। তারপরে এখানে আসলাম, 1 আছে, বিজোড় মানে প্লাস। 1 কোথায় আছে? 1 2 এ আছে, 2 তো এখানে আমরা বসাই দিলাম। এখানে আসলাম, এখানে দুইটা আছে, দুইটা থাকা মানে মাইনাস। কোথায় আছে? 2 আর 5 এ আছে, 5 দুগুণে 10। এখানে আসলাম, দুইটা আছে মানে মাইনাস। কোথায় আছে? 2 আর 3, 3 দুগুণে 6। তারপরে এখানে আসলাম, তিনোটাতেই আছে, তিনটা মানে কি বিজোড়, বিজোড় মানে প্লাস। 3 দুগুণে 6, 5 6 30। তো আমরা যদি যতটা আছে আমাদের প্রাইম আছে, ওগুলার যদি 2^3 - 1, লাস্টেরটা n/6 30 হবে, n/30 হবে। হ্যাঁ হ্যাঁ n/30 হবে। আচ্ছা 2^3 বুঝছি এবার বিষয়টা। এরকম যদি করি তাহলে আমরা অল পসিবল যেগুলা আছে পেয়ার সম্ভব
বা ট্রিপলেট সম্ভব, কারণ এখানে তো আমরা 3টা নিছি, এরকম সবগুলো পাওয়া যাচ্ছি। আমরা যদি n থাকে তাহলে আমরা 2n-1 পর্যন্ত যাব, তাহলে সবগুলো আমাদের হাতে চলে আসতেছে। এবং আমরা যদি এখানে n এর মান 60 বসায় ক্যালকুলেট করি, n এর মান যদি তোর 20 হয়, n এর মান 20 হওয়া পসিবল না? পসিবল। আচ্ছা, n এর মান যদি 20 হয়, 2 টু দি পাওয়ার 20 ইনটু 1 তাহলে কত হয়? ইন্টু 1 না -1। সরি, -1। হ্যাঁ দেখ কত হয়, ক্যালকুলেটরে দেখ, আমিও দেখতেছি। 2 টু দি পাওয়ার 20 -1, তার মানে 1 2 3 4 5। বেশি না, 10⁶। তাহলে এটা কি কমপ্লিটলি থাকবো? আমি তো সবগুলো আবার কাউন্ট করতেছি, মানে ভিতরে তো শুধুমাত্র মানে এগুলা প্রত্যেকটা আবার যে চেক করতে হইতেছে, প্রত্যেকটা আবার কাউন্ট করতে হইতেছে, কমপ্লিটলি থাকবো? আচ্ছা, কাউন্ট তুই কি করতেছস? 10⁶ তুই যাচ্ছস এবং তুই ভিতরে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? n এর মান যদি 20 হয়, 10 টু দি পাওয়ার, যদি n এর 10 টু দি পাওয়ার 6, মানে এমনি তো 10 টু দি পাওয়ার 6 হইতাছে, তাই তো? মানে আর ভিতরে 10⁶ হচ্ছে এইটা, তুই ট্রাভার্স করে যাইতেছস 10⁶টা, আর ভিতরে যেই ঘরগুলো আছে ওগুলাতে তুই বিট চেক করতেছস, যেটার হাইয়েস্ট ইয়া হইতে পারে 20টা। তো 10⁶ ইন্টু 20, এটা তো তেমন বেশি না, 2 ইন্টু 10⁶, এটা আমাদের ভিতরেই তো আছে। বুঝছি। হুম, এটা কমপ্লেক্সিটিটা 58 সম্ভব, বুঝছস? ঠিক। আচ্ছা, তাহলে প্রসেসটা ক্লিয়ার হ্যালো, হয়েছে এখন। হ্যাঁ বল। আমার কানেকশন গেছিল, আমি কয়েক মিনিটের লিগে হয়ে গেছিলাম গা, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও আচ্ছা, কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়েছিলি? এই পেজে কি আসছিলাম নাকি এই পেজে? হ্যাঁ, মানে আমি এই জিনিসটা বুঝতাছি না যে ওই যে করাটা, ওই যে মাইনাস করার যে পার্টটা, এটা কোন সময় মাইনাস হইতাছে? ও, এখানে যে মাইনাস করতেছি এটা? হ্যাঁ, এই যে মাইনাস করার পার্টটা আমরা হ্যান্ডেল করতেছি কেমনে? আচ্ছা বলতেছি, আমাদের এখানে আমরা যে বিট গুলা লিখে ফেলছি, 2 3 5-এর জন্য কোরেসপন্ডিং বাইনারি বিট গুলো লিখে ফেলছি, যেটা হবে 2 থেকে n টু দি 2 টু দি পাওয়ার n -1 -1 পর্যন্ত, ঠিক আছে। এখন আমি প্রত্যেকটার মধ্যে যায়া সেগুলোর বিট গুলো চেক করব কি কি আছে। তা আমি যদি পাই যে এই বিটের মধ্যে, এগুলোর মধ্যে একটা 1 আছে, তার মানে কি? তার মানে হইতেছে যে বিজোড় সংখ্যক, আর বিজোড় সংখ্যক জিনিস আছে, নিব আমরা, বিজোড় সংখ্যক জিনিস নিব। তো যোগ বিজোড় করব। সংখ্যক জিনিস যদি নেই, তার মানে কি আমরা যোগ করব। হ্যাঁ, তারপরে আমরা এখানে আসলাম, আমরা এখানে সার্চ দিলাম কয়টা 1 আছে, 2টা 1 আছে। 2টা 1 মানে কি? জোড় সংখ্যক মানে কি? বিয়োগ করব। তো আমরা এখানে বিয়োগ করলাম, আর কোনটা কোনটা বিয়োগ করব? যেখানে 1 আছে সেগুলো বিয়োগ করব। 3-এ 1 আছে, 5-এ 1 আছে, তো 3 5-এ 15 বিয়োগ করব, বিয়োগ করলাম। আচ্ছা। এভাবে যদি আমরা সবগুলো করে ফেলি, তাহলে আমরা যেটা খুঁজতে চাচ্ছি, যে জোড়গুলোর ক্ষেত্রে হবে মাইনাস, বিজোড়গুলোর ক্ষেত্রে হবে প্লাস, ওইভাবে আমরা পাওয়া যাচ্ছি জিনিসটা। এবং এটা যদি আমরা একটা সামের মধ্যে প্লাস মাইনাস করে রেখে দিই, তাহলে শেষমেশ আমাদের আনসার পাওয়া যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাইতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এবং এটা হইতেছে যেগুলো যেগুলো কোপ্রাইম না, তো অবশ্যই এগুলারে 1 থেকে n থেকে মাইনাস দিতে হবে। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, বুঝা গেলে ভালো। তো এখানের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, একটা জেনারেলাইজ ফর্মুলা লিখতে চাইতেছি। ফাই অফ n নাকি? হ্যাঁ, বেশি কিছু না, জাস্ট ছোট্ট একটা ভ্যালুর জন্য n ইনটু না n, হ্যাঁ প্রথমে n n মাইনাস হবে। মাইনাস হ্যাঁ,
ওই জিনিসগুলা যেগুলা কোপ্রাইম না, এটি হ্যাঁ কোপ্রাইম না সেগুলাই। তো ছোট করে যদি লেখা হয় তাহলে এভাবে একটা জিনিস লেখা যায়, সামেশন যেগুলো আছে একটা একটা করে আছে, না এভাবে না, সেগুলো করব যোগ, তারপরে এগুলো দুইটা দুইটা করে আছে এগুলো করব বিয়োগ, তারপরে আবার তিনটা তিনটা করে আছে যোগ। আসলে এটার ফর্মালটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা অবশ্য লেখার দরকার নাই। এই প্রসেসটা বুঝলে হইতেছে যেখানে আমরা বিট ম্যানিপুলেশন করি, যেহেতু আমাদের সংখ্যাটা এতটাও বেশি হবে না, সেটা বের করে ফেলতে পারতেছি এইভাবে। এবং এই যেটা আছে এই জিনিস এটা পুরোপুরি নির্ভর করে যে আমাদের যেই সেট থিওরি পড়ে আসছি, সেট থিওরির উপর এই সলিউশনটা নির্ভর করতেছে। এবং আমরা এটা ইমপ্লিমেন্ট করতেছি কি দিয়া? ইমপ্লিমেন্ট করতেছি বিট ম্যানিপুলেশন দিয়া, যেটা আমরা আগেই পড়ে আসছি। আচ্ছা বিট ম্যানিপুলেশন করলাম, আমার তো প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। আচ্ছা ধর 10^18 এর একটা রেঞ্জের একটা প্রাইম নাম্বার দেওয়া থাকলো, তখন আমি এটারে প্রাইম ফ্যাক্টরাইজ কেমনে করব? না তোকে এত বড় দিবে না, 10^12 পর্যন্তই দিবে। প্রাইম ফ্যাক্টরাইজ করতে হইতাছে না তো, না প্রাইম প্রাইম গুলো তো ফ্যাক্টরাইজ না করলে আমি প্রাইম ডিস্টিং প্রাইম পাবো কই? মানে এটা তো আসতেছে সিপ থেকে, তুমি সিপ থেকে করা শুরু করবা না, তাহলে আসলে ওই প্রাইম ফ্যাক্টরাইজেশনে পুরোপুরি যাইতে হইতাছে না, কিছুটা যাইতে হইতাছে। তুমি মনে করো সিপের মধ্যে চেকের যে অ্যারেটা দিবা, যে অ্যারের মধ্যে প্রাইম গুলা 0 স্টোর করব, আর যেগুলা প্রাইম না ওইগুলা 1 স্টোর করব, তাইলে ওই লুপ থেকেই তো তুমি প্রাইম পাওয়া যাইতাছো। না এটা ঠিক আছে, মামুন যেটা বলতে চাইতেছে 10^8 রেঞ্জের যে কোনো নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন কেমনে বাইর করব, কারণ এতটুকু পর্যন্ত তো আমরা এটা বাইর করার জন্য 10^9 রেঞ্জের প্রাইম গুলা বাইর করতে হবে, কিন্তু 10^9 রেঞ্জের অ্যারেই তো বানানো যায় না। তো 10^9 এর মধ্যে সবগুলা প্রাইম আমরা কেমনে বাইর করব, মামুন মনে হয় এটা বলতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ধর আমি তো মানে সর্বোচ্চ সিপ দিয়া তো সর্বোচ্চ 10^7 প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারি, বা 10^8 পর্যন্ত সর্বোচ্চ পারি, আর বেশি পারি না। হ্যাঁ এটার জন্যই বলতেছি আসলে এত বড় দিবে না, 10^12 দিবে। হ্যাঁ হ্যাঁ, 10^12 দিলে জিনিসটা করা যাবে। এত বেশি দিবে না। আমরা প্রথমে দেখাইছিলাম 10^12 দিলে করা যায়, সমস্যা নাই। 10^12 দিবে যাতে প্রাইম ফ্যাক্টরও যাতে বের করা যায়। ওকে বুঝছি। হ্যাঁ এখন এইটার আরেকটা, এটা যখন টসেন ফাংশন জানতাম না তখন আমি করছি, এখন যেই এটার আরো বেটা সলিউশন যেটা আছে এটা রাসেল এক্সপ্লেন করুক নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিতেছি, তুই অন কর। হ্যাঁ, আমারটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা তো আচ্ছা আমাদের রাসেল, তো হ্যাঁ বল। আমার এই জ্যামবোর্ডটা ইউজ কেমনে করতে পারবি, কি করতে হবে এটার মধ্যেই লেখ। তোর সেম জ্যামবোর্ড ইউজ করতে, এই যে হোয়াইট বোর্ড, ওপেন জ্যামবোর্ড। আচ্ছা তুই একটা ওপেন কর, আমার এই জায়গায় লিংক চলে আসবো। ওপেন তো করবো না, চুজ করতে হবে, কারণ এটাই। হ্যাঁ গুগল ড্রাইভ থেকে চুজ করবি, যায়া এই যে এনতে আগে সিলেক্ট কর হোয়াইট বোর্ড, তারপর যায়া গুগল ড্রাইভের অপশন থেকে সিলেক্ট কর, তাইলে আঙ্গুরানোর লিংক আসবো। আসছে হ্যাঁ আসছে। হ্যাঁ ঢুকে পড়। ওই লিংক আসা চলে গেল, কি লিখে আবার দে। চলে গেছে।
ক্লিক করার আগে গেছে। আসছে? পাইছি যাইতেছে জামবোর্ডে। আসে না গেলিয়া। আচ্ছা আমি এই জায়গায় আসতেছি, আগে এই জায়গা থেকে শুরু করি যে প্রবলেমটা কি ছিল। একটা ভ্যালু দেওয়া আছে n, আমার বের করতে হইব n এর সমান বা এর চাইতে ছোট কয়টা কো প্রাইম নাম্বার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে n, আমার কাজ হলো এটার সমান বা এর চাইতে ছোট কয়টা এমন নাম্বার আছে যেগুলোর সাথে এই n এর মানে গসাগু হচ্ছে 1, জিসিডি 1। তো এরকম নাম্বারগুলা বের করার জন্য যেগুলা জিসিডি 1 না, আমরা ওইগুলা বের করে একটা করতে পারি পরে বিয়োগ দিয়া, যেটা সামিন দেখাইলো তখন। আর আরেকটা ওয়ে আছে, এটা হলো যে অয়লারের টোসেন ফাংশন। অয়লারের টোসেন ফাংশনের বিবৃতিটা হলো এরকম যে ফাই অফ n হলো অয়লারের ফাই ফাংশন, যেটার কাজ হলো এটার ভ্যালুটা আসবো যে এমন কয়টা কো প্রাইম নাম্বার আছে n এর সমান বা এর চাইতে ছোট, এটা হলো ফাই অফ n এর ভ্যালুটা আসবো। এখন এটা আসার জন্য সে যে বিবৃতিটা দিছে, তার বিবৃতিটা হলো এরকম যে n ইনটু হচ্ছে p1 মাইনাস 1 বাই p1 p2 মাইনাস 1 বাই p2 ডট 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 pk মাইনাস 1 বাই pk। এখানে এই যে p এর যে টার্মগুলা p1 p2 ডট 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 pk, এগুলো হলো যে n রে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি তাইলে ওই যে প্রাইমের যে টার্মগুলো থাকবো ওইগুলারে আমরা বলবো p1 p2 p3 এরকম ভাবে যাইবো। তার মানে n এর জন্য যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা পাইতেছি আমরা, ওইটার প্রাইম উপাদানগুলা হইলো এই p1 p2 ডট 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 pk এগুলা। তাহলে আমাদের মেইন ফাংশনটা হলো এটা, যেটার বিবৃতি হলো এরকম। মামুন কি এই বিবৃতিটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো এখন আসি আমরা যে এটা আসলে কেন কাজ করতেছে বা কেমনে কাজ করতেছে। তো এটার জন্য আমাদের জানা লাগবে যে এটার প্রুফটা। যদি আমরা প্রমাণ করতে পারি হ্যাঁ যে ফাই অফ n ইকুয়ালস টু এটা, তাইলে তো এই ভ্যালুটা আমরা যদি কোড লেখা ইমপ্লিমেন্ট করি তাইলেই হয়ে যায়, ঠিক আছে না? এখন এটা আসলে আমরা প্রমাণ করে দেখি। এখন প্রমাণ করার জন্য আমরা প্রথমে চিন্তা করবো যে বেস কেস। মনে করো ফাই অফ 1, এর নিচে তো আসলে সম্ভব না, কারণ n এর ভ্যালু তো আর 1 এর নিচে দিব না। যেহেতু বলছি আমরা যে 1 থেকে শুরু কইরা n পর্যন্ত এমন কয়টা কো প্রাইম নাম্বার আছে, তাহলে 1 এর নিচে তো আর আমরা আর যাবো না। তার মানে হইতাছে 1 এর জন্য আসলে অ্যানসার তো আসা উচিত 1 এর সমান বা এর চাইতে ছোট কয়টা কো প্রাইম নাম্বার আছে আর কি। মামুন বলো তাইলে। শুধুমাত্র তো একটাই, 1 এর সাথে 1 এর জিসিডি হলো 1, এছাড়া আর কোনো নাম্বার নাই। তার মানে ফাই অফ 1 এর ভ্যালু কত আসা উচিত? 1 আসা উচিত। এই যে 1 আসলো, এটা একটা কেস গেল। আরেকটা কেস দেখো তুমি, যখন n একটা প্রাইম নাম্বার, n নিজেই একটা প্রাইম, যদি n নিজেই একটা প্রাইম হয়, এই যে 1 3 5 7, মনে করো এই যে 7, তো 7 এর আগে এমন কয়টা নাম্বার আছে যেগুলার জিসিডি 1 হইব 7 এর সাথে? অবশ্যই এর নিচে যে কয়টা আছে সবগুলাই, কারণ প্রত্যেকটার সাথে এর জিসিডি 1, কারণ এটা একটা প্রাইম নাম্বার, ঠিক আছে না? তার মানে হইতাছে যে এই কথাও ঠিক আছে যে যখন n নিজে একটা প্রাইম নাম্বার, তখন অ্যানসার হলো ওই প্রাইম নাম্বারের চাইতে 1 কম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 6টা থাকবো, তাহলে 6টা কো প্রাইম থাকবো। তার ঠিক মানে আছে, আমরা দুইটা কেস দেখলাম, একটা হলো বেস কেস আর একটা হলো যখন নাম্বারটা প্রাইম। তারপর আরেকটা কি হইতে পারে, প্রাইম ফ্যাক্টরাইজেশনের নাম্বারগুলো কিভাবে থাকে? p টু দি পাওয়ার a, মনে করো 2 এর স্কয়ার, 3 এর কিউব, 4 এর 1, এরকম ভাবে থাকে না? মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন এরকম ভাবেই তো থাকে। তাহলে তুমি মনে করো এমন একটা নাম্বার আছে যেটার মধ্যে আসলে একটা প্রাইমারি পাওয়ার আকারে আছে, যেমন 4, 2 এর স্কয়ার, বা 8, 2 এর কিউব।
ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, মনে করো যে 4 আছে, মানে 2 এর স্কয়ার আছে আর কি। তাহলে এইটারে আমরা কেমনে শুধু কি করতে পারি? স্কয়ারই থাকবে? না স্কয়ার না কিউব, মানে উপরে একটা পাওয়ার আছে আর কি, একটা প্রাইম এবং এটার উপরে একটা পাওয়ার, এরকম একটা নাম্বার আছে। আচ্ছা সিঙ্গেল প্রাইমের উপরে একটা পাওয়ার দেওয়া। তো এইরকম নাম্বারের ক্ষেত্রে ওই নাম্বারের সাথে যদি আমরা জিসিডি হিসাব করতে যাই, তাইলে আমরা ডিভাইজর গুলা কি কি পাবো, যেগুলা পি এর সাথে কো প্রাইম হইব না, ওইগুলা কি হইতে পারে? যেমন ধরো 8 এর জন্য যদি আমরা হিসাব করি, খালি কই এটা, এই 2 যে টু মনে দি করো পাওয়ার আমরা কিউব। এই যে 8 এর জন্য আমরা মনে করো হিসাবটা করবো আর কি, 12 পাওয়ার কিউব আকারে আছে। তাইলে 8 এর যেই গসাগু মানে ইয়াগুলা ফ্যাক্টর গুলা, ওইগুলা কি কি হইতে পারে? 2 টু দি পাওয়ার 0 হইতে পারে, 2 টু দি পাওয়ার 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ঠিক না? হ্যালো, 2 টু দি পাওয়ার 0। হ্যাঁ 2 টু দি পাওয়ার 0 তো 2 টু দি হতেই পাওয়ার, পারে। আচ্ছা 2 টু দি পাওয়ার 1 হয় কেমনে? 2 টু দি পাওয়ার 1 দিয়া 8 রে ভাগ যাইবো না? ভাগ যাবো, তাহলে তো এটা কো প্রাইম না। ও মানে আমি বলতেছি আর কি যে কো প্রাইম না এমন নাম্বার গুলা কি কি? হুম, ঠিক আছে। কো প্রাইম না এমন নাম্বার গুলো আসলে কি? 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু হইব, 0 ভুল করে লাইছি, 1 থেকে শুরু হইব, ঠিক না? 2 টু দি পাওয়ার 1 এটা আর এইটার গসাগু হলো 2, 2 টু দি পাওয়ার 2 আর এইটার গসাগু একটা থাকবো, 2 টু দি পাওয়ার 3 এরও আর এইটার একটা গসাগু থাকবো, ঠিক আছে না? তার মানে আমরা যদি টোটাল গসাগু গুলা বের করতে যাই, মানে ইয়াগুলা যেগুলা ওইটার সাথে কি বলতেছি এটা ফলোইং নাম্বার। আচ্ছা, তাইলে এন এর সাথে কো প্রাইম না এরকম নাম্বার গুলো আসলে কি কি হইতে পারে? এন এর সাথে কো প্রাইম না এরকম নাম্বার গুলাই তো আমাদের দরকার, ঠিক না? হ্যাঁ, ওগুলোর থেকে আমরা এন থেকে বাদ দিয়ে দিলে তো আমাদের আসলটা পাওয়া যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে উল্টাটা বের করে এন থেকে বাদ করে দিছি। এটাই হ্যাঁ করতে হ্যাঁ চাইতেছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইতেছি। তাইলে এন এর সাথে কো প্রাইম না এরকম নাম্বার গুলো আসলে কি কি হইতে পারে? যে এই যে 8 এর জন্য কো প্রাইম না নাম্বার এরকম কি কি হইতে পারে? 2 হইতে পারে, ঠিক না? তারপর হ্যাঁ 4 হইতে পারে, তারপর কি হইতে পারে? 6 হইতে পারে, তারপর 8 হইতে পারে। হ্যাঁ যেগুলার সাথে 8 এই সবগুলা নাম্বারের সাথেই 8 কো প্রাইম না, কারণ এই দুইটারও গসাগু 2, এই দুটার গসাগু 4, এই দুটার গসাগু 2, এই দুটার গসাগু 8, কোনোটারই গসাগু 1 না। তো এটারে আচ্ছা যদি তুই আমি পি ধরি, তাহলে এটারে 2p বলতে পারি, হ্যাঁ ঠিক আছে? একইভাবে এটারে কি বলতে পারি? 3p বলতে পারি, এটারে কি বলতে পারি? 4p। 4p বলতে পারি, ঠিক আছে? তার মানে কো প্রাইম না এরকম নাম্বার গুলারে আমরা এরকম ভাবে ডিফাইন করতে পারি নাকি? তো আমরা 5p কেন নিলাম না তার উপরের গুলা? 5p 6p। ওইটা তো ওই নাম্বারে ক্রস করে চলে যাইতেছে, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই নাম্বার পর্যন্ত আর কি নিতাছি, ঠিক আচ্ছা আছে? যদি এটা নেই তার মানে এই যে জিনিসটা এরকম হয় যে পি 2p 3p ডট ডট পি এর স্কয়ার। এখন আমি একটা নাম্বারের ক্ষেত্রে দেখতাছি, হুম। তো জিনিসটা কিন্তু এরকম ভাবে সামনের দিকে আগায়, এই যে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, আমি এখানে এই যে এই টার্ম গুলা কেন আসলো এডি?
এটা হলো যে আমি তো পি নিলাম, সংখ্যাটা বাড়তে বাড়তে পি এর সমান হয়ে গেল, তারপরে p+1 p+2 এভাবে করে করে আরো সামনের দিকে যাবে না, কারণ আমাদের রেঞ্জটা হয়েছে p⁴a, এই ও কারণে। আচ্ছা, তার মানে p⁴a-1 পর্যন্ত, ও p⁴a-1 ইন্টু p রে গুণ করলেই তো p⁴a হয়, হুম তার মানে এই পর্যন্ত যাইতাছে। ঠিক আছে, তার মানে আমরা কো প্রাইম না এমন নাম্বার গুলারে এরকম ভাবে ডিফাইন করতে পারি। যদি এটা ডিফাইন করতে পারি তাইলে আমরা তো এটাও বলতে পারি যে p⁴a এই নাম্বারটারে পি জাতীয় যে টার্ম গুলা আছে এগুলা দিয়া কতবার ভাগ করা যায়, যেটা আমরা p⁴a/p বলতে পারি নাকি? যেহেতু আমাদের নাম্বারটা আছে p⁴a, যেহেতু ওই প্রাইম হইলো p, তার মানে ওই প্রাইম দিয়ে আসলে ভাগ যায় কতবার, মানে কয়টা নাম্বার আছে যে নাম্বার গুলারে বলাও কঠিন। হ্যালো মামুন, কি লাইনে আছো? হ্যাঁ আছি, বলো। মানে বলতেছি এই নাম্বারটা n = 8, এই 8 পর্যন্ত 2 দিয়া ভাগ যায় এরকম কয়টা নাম্বার আছে? 8 4টা। পর্যন্ত 2 দিয়া ভাগ যায় এরকম নাম্বার আছে 8/2, এরকম কয়টা, ঠিক না? তো আমরা এর আগে আসলে কি বের করলাম, এই যে মনে করো যে কো প্রাইম নাম্বার না যেগুলা, ওই নাম্বার গুলার পরিমাণ বের করছিলাম না? ওই নাম্বার গুলার পরিমাণই তো বের করলাম। এখন এটারে আমি এমনিও বলতে পারি যে এক্স্যাক্টলি কয়টা নাম্বার আছে যেগুলা পি দিয়া ডিভাইজেবল। p⁴a/p, যেহেতু p⁴a আমার মেইন নাম্বারটা ছিল, ঠিক না? 8 মেইন নাম্বার ছিল আর প্রাইম ফ্যাক্টর ছিল 2, তাহলে 2 দিয়া ভাগ দিলে আমি যত পাইতাছি এটা হলো আমার এই কয়টা নাম্বার যে এডি দিয়া মানে ভাগ যায়। তার মানে আমার কো প্রাইম নাম্বার হইব n মাইনাস এতটা, n মাইনাস p⁴a-1 টা। ঠিক আছে, হ্যাঁ, তার মানে আমার p⁴a টাইপের যখন একটা নাম্বার থাকে তখন আমার এই p⁴a এর জন্য কো প্রাইম নাম্বার থাকে ওই n মাইনাস p⁴a-1 টা। ঠিক আছে, n মাইনাস p⁴a-1 টা, এটারে আমরা একটু ইয়া কইরা এমনিও লিখতে পারি যে phi of n = phi of p⁴a এর জন্য হিসাব করতেছি, তাইলে n মাইনাস n/p বলতে পারি, বা p⁴a মাইনাস p⁴a/p মানে কমন যদি নেই তাহলে জিনিসটার এই যে এই ফরম্যাটে বলতে পারি। এই লাইনটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তার মানে যখন আমার একটা কেস এরকম দাঁড়াইতেছে যে নাম্বারটা হলো একটা প্রাইমারি পাওয়ার আকারে আছে, তখন আমি ওই ইয়ার জন্য কো প্রাইম নাম্বারের সংখ্যা বলতে পারি এরকম p⁴a ইনটু হচ্ছে p-1/p। ঠিক আছে, এটাই যদি আসে, এখন দেখো আমার কম্পোজিট নাম্বার গুলা বাকিগুলা কেস কেমন হইব, p⁴a ইনটু p⁴b ইনটু p⁴c এই টাইপেরই তো কিছু থাকবো। মনে করো 2 এর স্কয়ার আছে, সাথে 3 গুণ আকারে আছে, তার মানে 12 যে নাম্বারটা, 12 এর জন্য আমি প্রাইম ফ্যাক্টরাইজ করলে কি আসবো, 2 এর স্কয়ার ইনটু 3। ঠিক আছে না? তার কিন্তু মানে কোন গুলাতে তো এরকম পাশাপাশি নাও থাকতে পারে, 2 এর পরে 2² ইনটু 5³ ইনটু 11 হ্যাঁ থাকতে পারে, তো আমাদের কোনো প্রবলেম নাই তো, কারণ আমরা তো ওই ইয়া হিসাবে ধরতাছি না, ওই সিরিয়াল মেইনটেইন করা আমরা ম্যাটার করে না, ম্যাটার করতেছে আমাদের যেই প্রাইম গুলা থাকতেছে ইউনিক প্রাইম, ওই প্রাইম গুলারে একটারে আমি p1 ধরলে পরেরটারে p2 ধরি, পরেরটারে p3 ধরি, এরকম ভাবে ধরে ধরে নিতাছি আর কি। এখন আমার ফ্যাক্টরাইজেশনে যদি 2 এর স্কয়ার ইনটু 5 থাকে, তাহলে আমি প্রথম p রে ধরমু 2, দ্বিতীয় p রে ধরমু 5, তাইলে তো হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে না? তার মানে
এই কেস পর্যন্ত আসার পরে একটা জিনিস দেখতেছি, আমার পরবর্তী কেস হইতে পারে p টু দি পাওয়ার a ইনটু p1 টু দি পাওয়ার b ইনটু p2 টু দি পাওয়ার c, এরকম কিছু থাকতে পারে। তাইলে এখন যদি আমি প্রুফ করতে পারি যে phi of p টু দি পাওয়ার a ইনটু phi of p টু দি পাওয়ার b, এটা যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, মানে যেই ফাংশনের আমরা ভ্যালুটা হিসাব করতেছি, এই যে phi এর ভ্যালুটা, এটারে যদি এই যে এই নিয়ম মেইনটেইন করে চলে, তাইলেই তো আমার প্রুফ হয়ে গেল যে আসলে ঠিক আছে, ওই সূত্রটাই ঠিক আছে। এই যে এই সূত্রটা দেখো, অলরেডি কিন্তু এই সূত্রের আমরা এই পর্যন্ত চলে আসছি, এমন খেয়াল করতেছো? হ্যাঁ, আমার এখানে নয়েজ হচ্ছে, বুঝছো? নয়েজ হচ্ছে এই কারণে মানে মিউট অফ, মানে মাইক অফ করে রাখছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে মামুন যদি কোশ্চেন হয় তাহলে জিজ্ঞেস করিস আর কি। আচ্ছা, তাইলে আমরা লাস্ট দেখলাম যে একটা নাম্বার যদি মানে প্রাইমের পাওয়ার আকারে থাকে, তাহলে এটার জন্য আমাদের কো প্রাইম নাম্বারের সংখ্যা আসে এইরকম, p টু দি পাওয়ার a ইনটু p মাইনাস 1 বাই p। এখন p টু দি পাওয়ার a কি ছিল আসলে? ওই নাম্বারটা নিজেই, ঠিক না? তাইলে ওইটার আমরা এরকম বলতে পারি, এই যে আমাদের মেইন সূত্রের যে লাইনটা ছিল, তো যদি এখানে নাম্বার একটাই থাকতো তাহলে ওইটার আমি n বলতে পারি। তাইলে এখানে ইনটু এই ফরম্যাটটা আসছে। এখন যদি একাধিক প্রাইমের ক্ষেত্রে একাধিক প্রাইম ফ্যাক্টরাইজেশন হিসাবে থাকে, তখনই কিন্তু সূত্রটা এরকম ভাবে এক্সটেন্ড হইতাছে পিছনের দিকে। আচ্ছা রাসেল, মাল্টিপ্লিকেটিভ ফাংশনটা একটু এক্সপ্লেইন কর, এটা কেন গুণ করলে এটা উপরের ফাংশনটা হয়ে যাচ্ছে, এটা বুঝতে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন আমাদের কাজ হলো যে আমি যদি এটা প্রুফ করতে পারি যে phi ফাংশনটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, মানে এই নিয়ম মেইনটেইন করে চলে, তাইলেই আমার ফাইনাল প্রুফ হয়ে যাইতাছে। এই যে এই লাইনটা পাওয়া যাইতাছি আমি, যেহেতু একটার জন্য পাইছি, এখন বাকিগুলোর জন্য গুণ আকারে আসবো। এখন এটার মধ্যে যদি আসি আমরা, মাল্টিপ্লিকেটিভ ফাংশন হলো এরকম একটা ফাংশন যে phi of n into n ইকুয়ালস টু হচ্ছে phi of n। আমি একটু কথা বলি, হ্যাঁ। মাল্টিপ্লিকেটিভ যাওয়ার আগে আমরা যে আগের যে জিনিসটা করলাম, যে জন্য p টু দি পাওয়ার a বা কি জানি আর আগে জানি কি ছিল, এরকমই তো ছিল নাকি? তো ওইটার দ্বারা ওইটা থেকে আমরা তো অ্যাজিউম করতে পারি বিষয়টা, ধরো ওই যে p টু দি পাওয়ার a যেটা, ঠিক আছে? তো আমার যদি সাথে আরেকটা যদি ধরো এটা দিলাম p1 টু দি পাওয়ার a, আরেকটা যদি ইনটু p টু দি পাওয়ার 2 ইনটু a, ঠিক আছে? এটা যদি তোমার বেস তোমার লগারিদমের ইয়া অনুসারে করি, ধরো p টু দি পাওয়ার a ইনটু p1 টু দি পাওয়ার a ইনটু p টু দি পাওয়ার b, যদি এরকম করি, যদি আলাদা আলাদা দুইটা ওই পাওয়ার অফ প্রাইম যে প্রুফ করছি, আলাদা আলাদা দুইটা প্রাইম প্রুফ করে তোমার ইনটু করে দিলেই তো আমার ওই মাল্টিপ্লিকেটিভ ফাংশনটা যদি ওই phi n এর সমান হয়, তাহলে তো আমরা বলতে পারি যে না, এটা মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রেও সেম, তাই না? এইভাবে আমরা মানে এটাই আমরা প্রুফ করার চেষ্টা করতেছি যে এই phi ফাংশনটা মাল্টিপ্লিকেটিভের নিয়ম মাইনা চলতেছে কিনা। আমরা তো ধইরা নিতাছি, অ্যাজিউম করতেছি যে চলতেছে, ওই নিয়ম অনুযায়ী এই যে এটা লেখা যে এটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন মেইনটেইন করে যাইতাছে সামনের দিকে। এখন এটাই আমরা ম্যাথমেটিক্যালি প্রুফটা দেখবো যে আসলে এটা মাল্টিপ্লিকেটিভলি কাজ করে কিনা, ঠিক আছে? মাল্টিপ্লিকেটিভ ফাংশনের বিবৃতি, তাহলে মামুন যেটা বললাই যে phi of n into n দুটো যদি গুণাকারে থাকে, তাহলে আলাদাভাবে ইয়া করলেও ভ্যালুটা সেমই আসবে। phi of n into হচ্ছে phi of n। এখন এইটার প্রুফের দিকে আমরা যাইতেছি আর কি, যে এটার প্রুফটা কেমনে হয়েছে, আসলে এটা মাল্টিপ্লিকেটিভ কেন। তো এটা প্রুফ করার জন্য আমরা কিছু ব্যাপার দেখতে হবে আমাদের। এই দেখো, আমাদের যদি n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা এইরকম ভাবে থাকে, p1 টু দি পাওয়ার a1 p2 টু দি পাওয়ার a2 ডট 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 pk টু দি পাওয়ার ak, তাইলে আমরা এটা শিওরলি বলতে পারি যে এই যে প্রাইম যে ইয়াগুলা টার্মগুলো আছে p1 p2 p3 pn, মানে এই জাতীয় যেটি আছে pk, এগুলা প্রত্যেকটাই ডিস্টিংক্ট, আলাদা না। 2 এর কিউব, 3 এর কিউব, পরে আছে মনে করো 5 এর 1, পরে আছে মনে করো 7 এর সামথিং, যেহেতু এটা
প্রাইম নাম্বার মাল্টিপ্লিকেটিভ আলাদা আলাদা গুণ করে তারপরে তোমার ওই ফাংশনটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমাদের যে প্রাইম নাম্বার গুলা আছে ওই প্রাইম নাম্বার গুলা কো প্রাইম, এটা আমরা ঠিকভাবে বলতে পারি। এখন এই ফাংশনটা যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাইলেই আসলে আমাদের ঝামেলা শেষ, তাইলেই প্রুফ ঠিক আছে। এই দেখো জিনিসটার এই যে ফাই অফ এন রে আমরা এরকম ভাবে লিখতে পারি, যদি এরকম ভাবে লিখতে পারি তাইলেই আমাদের মানে প্রুফ হয়ে গেছে, মেইন প্রুফ হয়ে গেছে আর কি। তো আমরা অলরেডি যেহেতু পি টু দি পাওয়ার এ এর ভ্যালু বের করে ফেলছি, তার মানে বাকিগুলোর জন্য আমরা এই যে প্রত্যেকটার জন্য যদি এরকম ভাবে লিখি ফাই অফ পি ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান এর একটু বড় করে এমনি লিখি, পি টু টু দি পাওয়ার এ টু এই যে একটু বড় করে এমনি লিখি, এরকম ভাবে লিখলে তাহলে লাস্টে যায় আমরা কি পাবো, এই যে প্রত্যেকটা আমরা এই পাশে গুণাকারে রাখলাম আর ওই বাকি এই যে মাইনাস ওলা টার্ম গুলারে ওই পাশে রাখলাম। তাইলে এই যে এইটাই আমার ওই মেইন নাম্বার n, যেটা প্রাইম ফ্যাক্টরাইজ করছিলাম আমি, তার মানে এখানে একটা n চলে আসলো আর বাকি টার্ম গুলা এখানে গুণাকারে রয়ে গেল। ঠিক আছে, তো এটাই হলো আমার মেইন সূত্র। এখন একটা কাজই বাকি রয়েছে আমার, যে ওই যে ওইটা যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় তাইলেই আমার প্রুফ শেষ। এখন আসো যে তুমি মাল্টিপ্লিকেটিভ কি না এটা দেখার জন্য, মাল্টিপ্লিকেটিভ দেখার জন্য আমাদের আরো কিছু এডিশনাল জিনিসপত্র দেখতে হইব, কয়েকটা থিওরেম দেখতে হইব। প্রথম থিওরেমটা হলো যে এম আর এন নাম্বার দুইটা যদি কো প্রাইম হয় তাইলে ফাই অফ এম ইন্টু এন রে আমি ফাই অফ এম ইন্টু ফাই অফ এন লিখতে পারি। ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ফাংশন কখন হইব, যখন এম আর এন নিজে কো প্রাইম হইব। নিজে যদি কো প্রাইম হয় তাইলেই আমি এইটার সাথে এইটারে মানে ইয়া বলতে পারি আর কি, মাল্টিপ্লিকেটিভ বলতে পারি। এখন এই যে এই প্রুফটা করার জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে। এই জায়গার মধ্যে প্রথমে একটা থিওরেম দিছে, যে থিওরেমটার বিবৃতি এরকম, in an arithmetic progression with a difference of n. আচ্ছা, if we take n terms and find their modulo by n, if n are co-prime, then we will get the numbers from 0 to n minus 1 in some order. এখন এটা তো তেমন একটা বোঝা যাইতেছে না, এটা একটু ব্যাখ্যা করবি? হ্যাঁ হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করব। এটার মধ্যে বলতাছে যে আমরা যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে কি সমান্তর ধারা, না সমান্তর ধারাতে যদি m ডিফারেন্সের একটা ধারা হয়, মানে সাধারণ অন্তর যদি m হয় এবং আমরা n টা টার্ম যদি নেই এবং তাদের মডুলো n দিয়া মডুলো কইরা ফাইন্ড देयर মডুলো বাই n, আমরা যদি n টা টার্ম নেই এবং তাদের n দিয়া মড করা ভ্যালুগুলা বের করি এবং n আর m যদি কো প্রাইম হয় তাইলে আমরা 0 থেকে n-1 পর্যন্ত নাম্বারগুলারই যে কোনো একটা অর্ডারে পাবো, মানে একটা পারমুটেশন পাবো। আচ্ছা রাসেল, কথাটা কি? হ্যাঁ বল। মামুন কি লিভ দিল নাকি? হ্যাঁ, মামুন তো একটু লিভ নিল এরকমই বললো। ও আচ্ছা, আমরা কি একটু অপেক্ষা করবো নাকি? হ্যাঁ একটু অপেক্ষা করি তাহলে। আচ্ছা, তাহলে তুই রেকর্ডিংটা পজ করে দে। আসছে মনে হয় মামুন। হ্যালো মামুন, আসছো? আমার একটা কল আসছিল বুঝছো। আচ্ছা হ্যাঁ আচ্ছা রাসেল তুই থিওরেম 1 থেকে শুরু কর, আবার মানে থিওরেম 2 থেকে শুরু কর। আচ্ছা, তাহলে মামুন আমরা মোটামুটি শিওর যে এখন যদি আমি প্রুফ করতে পারি যে ফাই অফ n একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন তাইলেই আমার মেইন প্রুফ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, এখন আমাদের থিওরেমটা হলো এটা যে phi of আরে n বলবে আমাদের কি ফোন আসলো নাকি? ফোন তো আসছে মনে হয়। এমন কি আছে সামনে কি অ্যাপ্রোচ করবো? না তো নাই। কল ধরে আসুক, বেশিক্ষণ লাগবে না মনে হয়। আচ্ছা, তাহলে তুই রেকর্ডিং পজ করে দে। ঠিক আছে, ওয়াই দিয়া যেহেতু ভাগ করতেছি, ওয়াই দিয়া কয়বার ভাগ গেছে ওইটা হলো কে, আর রিমাইন্ডার হলো আর। এখন আমি বলতাছি যে থিওরেম 3 তে প্রথমেই বললা নিছে এই শর্তটা মানবো যদি এক্স এবং ওয়াই কো প্রাইম হয় তখন, ঠিক না? তাইলে হ্যাঁ। আমি ধইরাই নিলাম যে এই দুইটা কো প্রাইম। তো হোয়াট হ্যাপেন্স ইফ দিস ক্লেম ইজ ফলস? যদি কো প্রাইম না হয় তাইলে কি হয় আসলে দেখি। যদি আসলে এক্স আর ওয়াই কো প্রাইম না হয় তাহলে অবশ্যই এরকম একটা নাম্বার থাকবো যেটা আসলে ওয়াই দিয়া এক্স রে ভাগ করলে একটা ভাগফল পাওয়া যাবে, ঠিক আছে না? ধরো এই যে এই দুইটা নাম্বার যদি কো প্রাইম না হয় তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে এরকম কিছু একটা থাকবো যেটা দিয়ে আসলে ওইটারে ভাগ করা যাবে। এটাই কি সামিন ঠিক বলতাছি নাকি? হ্যালো, আর জিনিসটা আবার একটু বল। আমি বলতাছি যে থিওরেমটা যে এক্স আর ওয়াই যদি কো প্রাইম হয় তাহলে এক্স মড ওয়াই এটাও ওয়াই এর সাথে কো প্রাইম হইব। এটা প্রুফের মধ্যে বলতাছি যেহেতু আমাদের থিওরেমে বইলাই দিছে এক্স আর ওয়াই। আচ্ছা, এবার ঠিক আছে। এই যে আমারে প্রথমে থিওরেমে বইলাই দিছে এক্স আর ওয়াই হইলো কো প্রাইম, ঠিক আছে না? এখন আমি এক্স রে ভাঙ্গা এরকম ভাবে লিখলাম, ঠিক আচ্ছা। আছে? যেখানে এটা হলো আর, ঠিক আছে? আর এটা হইতাছে ওই কোশ্চেন্ট কিউ ভাগফল, আর এটা তো নিজেই ওয়াই, এরকম ভাবে লিখলাম। এখন ওয়াই দিয়ে আসলে যদি ভাগ যায় নাম্বারটারে এটারে, তাহলে কেমনে ভাগ যাইতে হয়? এই পার্টটারে ভাগ যাইতে হয় এবং আলাদাভাবে এই পার্টটারে ভাগ যাইতে হয় যেহেতু যোগ আকারে আছে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেহেতু যোগ আকারে আছে প্রত্যেকটা পার্টরে আলাদাভাবে ভাগ যাইলেই আসলে ফাইনালি ভাগ যাওয়া পসিবল। এখন এই পার্টটারে ভাগ কি যাইবো আসলেই? হ্যাঁ যাইবো। হ্যাঁ, এই পার্টটারে ভাগ যাইবো, ঠিক আছে? যেহেতু ভাগফল একটা পসিবল এটা বলতাছি আমরা এই জায়গার মধ্যে, কিন্তু এই পার্টটারে কি ভাগ যাওয়া সম্ভব? না কারণ কি? কারণ যেই কিন্তু ভাগশেষটা তুমি ওয়াই থাকতেছে দ্বারা এটা ভাগ হলো করো। এইটার চাইতে ছোট, ঠিক না? হ্যাঁ কারণ যেই ভাগশেষটা থাকতেছে যেহেতু আমি ওয়াই দিয়া ভাগ করতেছিলাম, তাইলে এইখানে যেই পার্টটা আসতেছিল এটা ওয়াই এর চাইতে ছোট একটা পার্টই তো ভাগশেষ হিসাবে আসছে, ঠিক না? এই যে এক্স নাম্বারটারে আমি ওয়াই দিয়া হ্যাঁ ভাগ দিতেছিলাম না, এক্স নাম্বারটা যদি এরকম ভাবে হয় তাহলে এই পার্টটারেও ভাগ গেছে এই পার্টটারেও ভাগ গেছে ধরে নিলাম, ঠিক আছে? যেহেতু এই পার্টটারে ভাগ গেছে তার মানে যাওয়া সম্ভব। এই যে আমি লিখছি এরকম ভাবে ওয়াই গুণাকারে লিখছিলাম এই পার্টের মধ্যে, তাইলে ওয়াই দিয়া ওয়াই রে ভাগ গেছে, ভাগ ফল রয়েছে এটা। কিন্তু এই পার্টটার মধ্যে কি ভাগ গেছে? এই পার্টটার মধ্যে ভাগ যাওয়া মানে কি? এটা যেহেতু ভাগ শেষটারে লিখছিলাম এখানে যোগ আকারে, ভাগ শেষটা যেহেতু ওয়াই দিয়া ভাগ করার ফলে আসছিল তার মানে ভাগ শেষ অবশ্যই ওয়াই এর চাইতে ছোট আছিল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, ভাগ শেষটা যদি অবশ্যই ওয়াই এর চাইতে ছোট হয় তাহলে এমন কোনো আর পসিবল না এই নাম্বারটা গঠন করার জন্য যেই আর দিয়ে আসলে ওয়াই রে মানে ওয়াই দিয়া যেই আর রে ভাগ করা সম্ভব। আর এই আরটা আসলে কি? এই যে এটাই না, এক্স মড ওয়াই টাই তো আসলে এই আরটা প্লাস আকারে যেই আরটা লিখছিলাম। হ্যাঁ
তার মানে এইরকম কোন এই যে ভাগশেষ থাকাই সম্ভব না যেটা y দিয়ে ভাগ যাবে। তো এটাই ছিল এই থিওরেমের প্রুফ। আচ্ছা, এটা থিওরেম প্রুফ হয়ে গেল আর কি, যে এমন কোন নাম্বার থাকা সম্ভব না যেটা যেখানে যদি x আর y যদি কোপ্রাইম হয়, যেখানে x mod y ওইটা আবার y এর সাপেক্ষে ইয়া হবে, কি বলে, ভাগ যাবে। প্রবলেম হবে না, মানে এরকম কোনো ইয়া পসিবলই না। তার মানে এটাও প্রুফ হয়ে গেল। এখন আসি আমরা ওই অয়লার ফাংশনের মেইন ইয়াতে, আমরা যেটার মেইন প্রুফে ছিলাম, phi of m into n equals to phi of n into phi of n, এটার প্রুফের মধ্যে। আচ্ছা, তাইলে এটার মধ্যে আসলাম আমরা। আচ্ছা, এখন আমার কথা হলো phi of mn আমাদেরকে কি দিতাছিল? mn এর সাপেক্ষে কো প্রাইম নাম্বার কয়টা, এটার সমান বা এর চাইতে ছোট কো প্রাইম নাম্বার কয়টা, এটাই তো আমরা পাইতাছিলাম phi of mn দিয়া। যেহেতু phi of n দিয়া পাইতাছিলাম n এর সমান বা ছোট কয়টা কো প্রাইম আছে, তাহলে phi of m into n দিয়া কি পাবো? m into n এর সমান বা ছোট যেই কয়টা নাম্বার আছে ওইটাই তো পাবো। ঠিক আছে সামিন? ঠিক আছে। হ্যাঁ, তাইলে আমাদের কাছে যদি একটা নাম্বার x m n এর সাপেক্ষে কো প্রাইম হয়, তাইলে এটা m আর n দুইটার আলাদার জন্য কো প্রাইম হবে। এটা একটু ব্যাখ্যা কর। If a number x is co-prime to mn, then it is also co-prime to mn separately. আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করি। আমি কি বলতাছি যে একটা নাম্বার যদি m আর n এর সাপেক্ষে কো-প্রাইম হয়, তাহলে প্রত্যেকটার আলাদার সাপেক্ষে কো-প্রাইম হইব। তাইলে মনে করো একটা নাম্বার আমার গুণাকারে আছে, এখানে হইলো কত 3 আর এখানে হলো 7, ধরো 7 এমনি রাখলাম কে, এই যে 3 আর 7 গুণাকারে আছে m n। এখন একটা নাম্বার যদি এটার সাপেক্ষে কো প্রাইম হয়, এই যে এটার সাপেক্ষে যদি কো প্রাইম হয়, এরকম একটা নাম্বার ধরি আমরা, কত হইতে পারে? 2 ধরলাম। 2 নাম্বারটা আসলে এই 3 সাথে 21 এর সাপেক্ষে কো প্রাইম। 21 আর হইলো 2, এটা আসলে কো প্রাইম, দুইটার ডিভাইজার 1। তো যদি এই দুইটার ডিভাইজার 1 হয়, তাহলে এটার ভাঙলে যে নাম্বারটা আসে mn, ওই প্রত্যেকটার সাপেক্ষেই কো প্রাইম হইবে। আসলে কি কো প্রাইম হইছে? হ্যাঁ, হইছে। হইছে। এটাই বলতাছে যে যেহেতু নাম্বার ফিক্সড ভ্যালু, তার মানে যদি ওই দুইটার সাপেক্ষে যদি ভাগ না যায়, তার মানে আলাদাভাবেও ভাগ যাইব না। আলাদাভাবে ভাগ না যাইলেই তো গুণফলেও ভাগ যাইব না। ঠিক আছে না? হ্যাঁ, কারণ গুণফলটা তো আসছে ওই আলাদা পার্ট গুলা থেকেই। 3 রে ভাগ না যাইলে, 7 রে ভাগ না যাইলে 3 সাথে 21 রে কি ভাগ যাওয়া পসিবল? না, এটা বুঝা গেছে এখন। আচ্ছা, তার মানে তাদের এই কথা ঠিক আছে। যদি আমরা দুইটা নাম্বারের ক্ষেত্রে চিন্তা করি, m আর n এর ক্ষেত্রে যদি x কো প্রাইম হয়, তাহলে প্রত্যেকটার আলাদার জন্য কো প্রাইম হইব। হ্যাঁ, তার মানে আসলে কি, আমাদেরকে we need to count the number of positive numbers less than or equals to mn। তার মানে mn এর সমান বা ছোট যেই পজিটিভ নাম্বার গুলা mn এর সাথে কো প্রাইম, আমাদের শুধু ওইগুলা বের করলেই আমি phi of mn এর ভ্যালুটা পাইতাছি নাকি? হ্যাঁ, বলা যায়। তাইলে এখন এই যে আমি এই টেবিলটা আসলে বিল্ড করতে পারি। এই টেবিলটা কেমনে বিল্ড করতে পারি? এটা একবারে উপরে দেখছিলাম আমরা, এই যে এটার ক্ষেত্রে দেখছিলাম না আমরা, জিনিসটা এরকম আসে একটা প্রাইমের পাওয়ার আকারে। সামিন ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এটা তো দেখছিলাম। হ্যাঁ, একটা প্রাইমের পাওয়ার আকারে যখন থাকে, তখন
যে নাম্বারগুলা কো প্রাইম না ওই নাম্বারগুলা আসলে আসে এরকম। হ্যাঁ ঠিক আছে, এই না না সামিন আমি মনে হয় একটু ভুল কইছি। এই টেবিলটা তো বিল্ড আপ হয়েছে ওই সমান্তর ধারাটা থেকে না, কোনটা? এই যে এটা থেকে। না আমি তো দেখতেছি টেবিলটা বিল্ড আপ হয়েছে যে আমরা 1 থেকে mn পর্যন্ত যে নাম্বারগুলো আছে সবগুলা একাধারে লিখে গেছি, তারপরে ও এই টেবিলটা বিল্ড আপ হয়েছে, এটাই তো লাগতেছে। আচ্ছা, 1 থেকে mn পর্যন্ত যে নাম্বারগুলা পসিবল সবগুলা নাম্বারে আমি লেখা যাইলে এই টেবিলটা বিল্ড আপ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথমে 1 থেকে n পর্যন্ত গেছে, তারপর আরো m কইরা যোগ হইতে হইতে গেছে, তারপর 2m কইরা যোগ হইতে হইতে গেছে, 3m কইরা যোগ হইতে গেছে, এরকম ভাবে n টা m রে ইয়া করছে হ্যাঁ নাকি? আচ্ছা, এখন এই কলামটার দিকে যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা কলামের দিকে যদি খেয়াল করি, যে এই কলাম, তারপর এই কলাম, তারপর এই কলাম, তারপর এই কলাম, এরকম ভাবে প্রত্যেকটা কলামে যদি আমরা খেয়াল করি, তাইলে দেখি এটা আসলে একটা সমান্তর ধারা। ঠিক আছে, এবং ওই সমান্তর ধারাটার মানে সাধারণ অন্তর হইলো m পরিমাণ। আচ্ছা ঠিক আছে, একটা যদি 2 হয় 0 ইন্টু m ছিল, তারপর 1 ইন্টু m হয়েছে, তারপর 2 ইন্টু m হয়েছে, তারপর এরকম ভাবে আর কি m গুণাকারে সামনের দিকে গেছে। তার মানে প্রত্যেকটা কলাম হলো একটা সমান্তর ধারা এবং যাদের সাধারণ অন্তর হলো m, এবং m আর n কো প্রাইম। m আর n যে কো প্রাইম এটা আমরা এই যে প্রথমেই বইলা নিচ্ছি, ঠিক না? হুম এই যে m আর n যে কো প্রাইম এটা প্রথমে বইলা নিছিলাম। তো m আর n যদি কো প্রাইম হয়, এটা একটা সমান্তর ধারা হয়, তাহলে ওই যে আমাদের আগের থিওরেমের সাথে মিলা গেল না, যে আমরা যদি n দিয়া মড করি তাহলে যে নাম্বারগুলা থাকবো ওইগুলা 0 থেকে n-1 পর্যন্ত নাম্বারগুলা যে কোনো একটা পারমুটেশন আকারেই থাকবো। ক্লিয়ার? এটা কি একটা কলামের ক্ষেত্রে? হ্যাঁ, এই যে যে কোনো একটা কলামের ক্ষেত্রে এটা কাজ করতেছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে কোনো একটা কলামের ক্ষেত্রে জিনিসটা কাজ করতেছে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে এই যে তারপর আমরা যদি দেখি আসলে প্রত্যেকটা কলামে, তাহলে প্রত্যেকটা কলামে n এর সাপেক্ষে যদি আমরা মড করি, তাহলে 0 থেকে n-1 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এগুলাই পামু প্রত্যেকটা কলামের মধ্যে, হুম যে কোনো একটা পারমুটেশন আকারে পামু। ঠিক আছে, তারপর হলো থিওরেম 3 ইউজ করে কি বললো, উই নো থিওরেম 3 বলতাছিল যে একটা নাম্বারের রিমাইন্ডার যদি ওই নাম্বারের সাপেক্ষে কো প্রাইম হয়, তাহলে ওই নাম্বারটা নিজেও কো প্রাইম ছিল, ঠিক না? যেটা এই যে এখানে আমরা প্রুফ করছিলাম, x যদি y এর সাপেক্ষে কো প্রাইম হয় তাহলে তার রিমাইন্ডারও কো প্রাইম। আর যেহেতু আমি এখানে রিমাইন্ডার নিয়ে কাজ করতেছি, তো রিমাইন্ডার গুলা যেহেতু কো প্রাইম, তার মানে ওই নাম্বার গুলাও আসলে কো প্রাইম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো যে how many numbers between 0 to n-1 is co-prime to n। এখন কথা হলো যে 0 থেকে n-1 পর্যন্ত কয়টা নাম্বার n এর সাপেক্ষে n এর সাথে কো প্রাইম, এটা হলো কথা।
যেহেতু এটা মডুলার এরিথমেটিকের ব্যাপার, তার মানে 0 আর n রে আমরা সেম ধরতে পারি, কারণ n রে n দিয়ে মড করলে 0 আসে। হ্যাঁ ধরা যায়। তার মানে আমার এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই নাকি? হুম তার মানে 1 থেকে n পর্যন্ত কয়টা কো প্রাইম আছে, এইটাই আসলে কিসে বের করতেছিল, ওই 5 ফাংশনে বের করতেছিল না? 1 থেকে ধরে n পর্যন্ত কয়টা কো প্রাইম ছিল। হ্যাঁ, এটাই তো আমরা বের করতে চাইতেছি। হ্যাঁ, তার মানে দেয়ার আর এক্স্যাক্টলি 5 অফ n টা নাম্বার আছে, যেই নাম্বারগুলো আসলে প্রত্যেকটা কলামের মধ্যে 5 অফ n টা করে নাম্বার আছে, যেই নাম্বারগুলা n এর সাপেক্ষে কো প্রাইম। ঠিক আছে, যেহেতু 5 অফ n ওই কামটাই করতেছিল। আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমাদের কাছে টোটাল m টা কলাম থাকে, তাইলে আসলে আমাদের কাছে টোটাল কয়টা নাম্বার থাকা পসিবল? 5 অফ n m টা নাম্বার থাকা পসিবল না? যেহেতু প্রত্যেকটা নাম্বারে 5 অফ n টা করে নাম্বার আছে প্রত্যেকটা কলামে। হ্যাঁ প্রত্যেকটা কলামে যদি 5 অফ n টা করে নাম্বার কো প্রাইম থাকে n এর সাপেক্ষে, তাইলে এই যে আমাদের কাজ হইলো n থেকে m পর্যন্ত, মানে n আর m দুইটার সাথেই কো প্রাইম এরকম নাম্বার কতগুলা ছিল এটা বের করার জন্য। তাইলে আমরা প্রত্যেকটা কলাম থেকে যদি এরকম 5 অফ n টা করে নাম্বার পাই, আমি এই লাইনটা তো বুঝতাছি না এটা কি বলছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম যে আমরা এটা মেক শিওর করলাম যে প্রত্যেকটা কলামে আমাদের 5 অফ n সমান কো প্রাইম বিদ্যমান আছে এখন পর্যন্ত, এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রত্যেকটা কলামে কয়টা আছে এটা আমরা জানি, এবং সেটা 5n এর ক্ষেত্রে জানি, কিন্তু এটা আমরা m এর ক্ষেত্রে একই জিনিসটা করে কি বাইর করতে পারি কোনো মতে, বা ওইটারে আমরা কেমনে বাইর করব যে 5 অফ m একটা? আচ্ছা, m এর জন্য আসলে কত আসতেছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাইলে এখানে তারা যেটা বলছে, ইফ উই ফাইন্ড দ্য মডুলাস অফ এলিমেন্টস অফ দ্য টেবিল বাই m, m দিয়া যদি মডুলাসের ভ্যালুগুলা বের করি এবং ওইটারে প্রত্যেক রো এর সাথে রিমাইন্ডারের সাথে তুলনা করি, তাইলে আমাদের কি পাওয়া উচিত? 0 থেকে m-1 টা এরকম পাওয়া উচিত। আচ্ছা, আমি কি এখন এটা করতেছি যে একই টেবিলটাকে m দিয়ে মড করতেছি? হ্যাঁ, একই টেবিল দিয়ে আমি m দিয়া মড করতেছি। m দিয়া মড করলে আমি দেখি যে প্রত্যেকটা রো বরাবরে যে ইয়াগুলা থাকে, রো বরাবরে যে নাম্বারগুলা তৈরি হয়, ওই নাম্বারগুলা আসলে ওই সেম কো প্রাইম নাম্বার। সরি, কলাম বরাবর যেগুলো থাকে সেগুলো সেম হয়ে যায়। না, আমি এতটুক ভেজাল হয়ে যাইতেছে, তুই বল, তুই ক্লিয়ার করে বল। না, এটা বলতেছিলাম যে আমাদের যে কলাম বরাবর যে নাম্বারগুলো থাকে ওগুলা সেম হয়ে যায় না? যে ক নাম্বার? প্রতিটা কলামে নিচেরটাতে আমরা যদি পুরো টেবিলটাকে m দিয়ে মড করি, তাহলে প্রতিটা কলামে যে নাম্বারগুলো থাকে সেগুলো তো সমান হয়ে যায় সবগুলো। 3 হলে m সবগুলাই 3, 2 হলে সবগুলাই 2, 4 হলে সবগুলাই 4 নিচে। m দিয়া মড করলে হ্যাঁ, এই টেবিল যেটা বানাইছে এটা তো m দিয়ে মড করার পরেই বানাইছে। এই টেবিলটারে m দিয়া মড করলে ওইটা হইছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে হ্যাঁ, তার তাহলে মানে তো m দিয়া মড করলে আমি এরকম একটা টেবিল পাইতাছি।
হ্যাঁ, এবং এটার প্রত্যেকটা কলাম বরাবর যে এলিমেন্ট থাকে সেগুলো সমান হয়ে যাইতেছে, এরকম না? হ্যাঁ হ্যাঁ তো এখন কথা হইলো যে আমরা তো 1 থেকে m পর্যন্ত আমরা প্রত্যেকটা রো, কোনো একটা রো সিলেক্ট করে সবচেয়ে উপরের রোটাই মনে কর সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা 1 থেকে m পর্যন্ত মনে কর হেঁটে হেঁটে যাইতেছি এবং দেখতেছি যে কোনটা m এর সাপেক্ষে কোপ্রাইম। কোপ্রাইম। হ্যাঁ, এটা যদি আমরা দেখি তা আমরা মনে কর হাঁটতে হাঁটতে 5 পর্যন্ত গেলাম, 5 কে পাইলাম যে সেটা m এর সাপেক্ষে কোপ্রাইম। আচ্ছা আচ্ছা, যদি এরকম একটা পাই যে 5 কোপ্রাইম, তাইলে 5 যেই আমরা তো রো বরাবর হাঁটতেছি, তো 5 যেই কলামে বসে আছে ওই কলামে ফাই অফ এনটা পরিমাণ নাম্বার বসে আছে না, যেটা n এর সাপেক্ষে কোপ্রাইম। এন এর সাপেক্ষে কোপ্রাইম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আমি যে 5-এ আছি, তো 5-এর সাথে ওই কলামেই বসে আছে যে ফাই অফ এন, যেগুলো হচ্ছে n এর সাপেক্ষে কোপ্রাইম। তো ওই ফাই অফ এন যেটা নাম্বার, ওইটার সাথে যদি আমি 5টারে গুণ করে দিই, তাহলে অত পরিমাণ পাওয়া যাচ্ছি আমরা, যে ওই জিনিস দুইটা যদি গুণ করি তাহলে মোট মাঠ এতটা হইলো যে আমার m ইন্টু m এর সাপেক্ষে কোপ্রাইম প্রত্যেকটা কলামের ক্ষেত্রে। এটা বোঝা গেছে? প্রত্যেকটা কলামের ক্ষেত্রে। আচ্ছা, মনে কর এই 3 যে আছে এই কলামের 3 যেটা, সেটা হইতেছে m এর সাথে কোপ্রাইম। এটা আমরা বুঝলাম, আচ্ছা 3 m এর সাথে কোপ্রাইম। এখানে আসলাম, 3 কে পাইলাম। তো আমরা তো আগের যেই কাজটা করছি ওইটার মধ্যে তো আমরা ক্যালকুলেট করে ফেলছি যে প্রত্যেকটা রো এর মধ্যে মড করার পরে আর কি, প্রত্যেকটা রো এর মধ্যে যেগুলা কোপ্রাইম সেগুলা ফাই অফ n। হ্যাঁ, প্রত্যেকটা কলামের মধ্যে যেগুলা কোপ্রাইম ওই নাম্বারগুলোর সংখ্যা হলো ফাই অফ এন। হ্যাঁ, এখন আমরা এভাবে যদি ক্যালকুলেট করতে করতে যাই, তাহলে আমরা প্রত্যেকটা রো এর জন্য একটা নতুন নতুন ফাই অফ n পাইতেছি না? 3-এর জন্য ফাই অফ n পাইলাম, সামনে যদি 5 আবার m এর সাপেক্ষে কোপ্রাইম হয়, 5-এর জন্য আরেকটা ফাই অফ n পাইলাম। হ্যাঁ তো পাইলাম। এরকম আমি রো বরাবর যতটা হাঁটতে হাঁটতে যতটা কোপ্রাইম পাবো সেটা হচ্ছে ফাই অফ m, এবং প্রত্যেকটা রো এর কলামের মধ্যে আমরা পাবো ফাই অফ n। তাহলে এটা বলা যায় না ফাই অফ n ইন্টু m পরিমাণ মোটমাট? আচ্ছা, তার মানে তুই বলতে চাইতেছ যে আমি ওই এমটা রো এর জন্য নাকি এমটা কলামের জন্য? এমটা রো এর জন্য। এমটা রো এর জন্য আমি প্রত্যেকটা রোতে যে কোনো করে একটা করে কলাম পাইতাছি, যেটির মধ্যে ফাই অফ এন পরিমাণ আছে, নাম্বার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাইলে টোটাল যেহেতু এমটা রো, তার মানে এমটা রোতে ফাই অফ এন পরিমাণ আছে। তার মানে এক্স্যাক্টলি ইয়ার সংখ্যা হলো যে ফাই অফ এম ইন্টু হচ্ছে ফাই অফ এন। হ্যাঁ, টোটালটা সংখ্যা হলো যে এটা, যে পুরোটা টেবিল যদি আমি ঘুরি তাহলে আমি এত পরিমাণে পাবো, যেটা দুইটা সাপেক্ষে কোপ্রাইম। হ্যাঁ, তাইলে তো আমাদের থিওরামই প্রুফ হয়ে গেল, ফাই অফ n ইন্টু ফাই অফ। এখন আমি ক্লিয়ার হয়েছি, যেহেতু আমি যে কোনো একটা রো দিয়া যখন হাইটটা যাইতেছি, এই ভ্যালুটাও 3, পরের সবগুলাই কিন্তু 3, ঠিক আছে না? তার মানে হইলো এই জায়গার মধ্যে যদি ফাই অফ এন এক্সিস্ট করে থাকে, তাহলে এই পরের রোতেও আসলে এক্সিস্ট করছে, পরেরটাতেও এক্সিস্ট করছে, সবগুলাতেই। এই 3-এর জন্য যদি এক্সিস্ট করে, সব 3-এর জন্যই তো এক্সিস্ট করছে। তার মানে আসলে আমার ওই ফাই অফ এম পরিমাণ ইয়ার জন্য আমার ফাই অফ এন পরিমাণ ইয়া যদি এক্সিস্ট করে, তার মানে টোটাল এক্সিস্ট করে ফাই অফ এন ইন্টু ফাই অফ এম, এতটা এলিমেন্ট, যেটাই আসলে ওই যে ফাই অফ এম ডট এন এর ভ্যালু। তার মানে আমরা বলতে পারি ফাই অফ এন ইন্টু ফাই অফ এন ইকুয়ালস টু ফাই অফ এম ক্রস এন। হ্যাঁ, এইটা গেল প্রুফ। তার মানে আমাদের অয়লারের টোশন ফাংশনের প্রুফ শেষ। এখন কথা হলো যে এটার জন্য কোড লিখতে হইব। কোড লেখার জন্য আমাদের সূত্রটার দিকে খেয়াল করতে হবে, সূত্রটা আসলে কেমন ছিল। মামুন কি এখনো লাইনে আছো?
আসি শেষ করো না মিয়া, এই তো আর 2 মিনিট, মাথা তো ঘুরাইতেছে। আর 2 মিনিট লাগবো শেষ। তাহলে তো এই থিওরেম প্রুফ হইলো নাকি? এখন এটার জন্য কোড লিখতে হবে। ফাই অফ n এর ভ্যালুটা আমরা কেমনে বের করি? আসলে ওই n এর জন্য যেই প্রাইম নাম্বারগুলো আছে প্রাইম ফ্যাক্টরাইজেশনে, ওই প্রাইম নাম্বারগুলো দিয়ে আমি n রে বারবার ভাগ দিতেছি। দেখো n এর সাথে গুণ আকারে আছে এডি, তার মানে প্রত্যেকটা প্রাইম যে ছিল প্রাইম ফ্যাক্টরাইজেশনে, মনে করো 2 ছিল, 3 ছিল, 5 ছিল, বা 2 3 7 ছিল, তো এই প্রত্যেকটা কিন্তু n থেকে একবার করে ভাগ হইতাছে, এবং ওইগুলা থেকে এক কইরা কম এরকম নাম্বারগুলা গুণ আকারে ওইটার সাথে যাইতাছে। ঠিক আছে না? তার মানে আমি প্রত্যেকটা প্রাইমের জন্য কি করতেছি, ওই থিওরাম তো প্রাইমে বুঝছি, আমরা থিওরামের বুঝতাই না ঝামেলার, বুঝছো? এখন থিওরাম বোঝান লাগবে না, তুমি কোডে যাও। থিওরাম তো বুঝছি, থিওরামের আমি তো প্রুফটা না কোডটাই ঝামেলার আছে। বুঝাইতেছি, কোড বুঝাইতেছি, কোডটার মধ্যে আসলে আমরা ফাই অফ n টা কেমনে বের করব? তো প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজ কেমনে করব? প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজ করব, প্রাইম ফ্যাক্টরাইজ কইরা মানে n প্রত্যেকটা তো সাথে প্রাইমের সাথে জন্য গুণ আমি থাকবো। হ্যাঁ n এর সাথে ভাগ দিমু, এবং ওই প্রাইম থেকে এক কমায়া n এর সাথে গুণ করব, ভাগ দিমু গুণ করব, ভাগ দিমু গুণ করব, এরকম ভাবে যামুগা। কোডটা এভাবে লিখছে, এমনি ডাইরেক্ট অন্যজনের কোড দেখলে এটা বোঝা যায় না, কিন্তু প্রসেসটা যখন ক্লিয়ার হয়ে গেছে তখন তো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এই দেখো আমি কি করতেছিলাম আসলে, ওই যে প্রাইম গুলার আগে বের করে রাখা দিছি প্রাইম এর মধ্যে বা প্রাইম ভেক্টরের মধ্যে, তারপর আমি দেখলাম n রে যদি ওই প্রাইম দিয়া ভাগ যায়, তার মানে এটা হইলো একটা প্রাইম যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশনে থাকবো, ঠিক না? তো যতবার ভাগ যায় n রে ভাগ দিয়ে ফেললাম, ঠিক আছে? তারপর রেজাল্টের মধ্যে প্রথমে n নিয়ে আনিছিলাম, কারণ হলো ওই যে আমার n এর সাথে ভাগ দেওয়ার কথা, এই যে ওই রেজাল্টে আমি প্রাইম অফ i দিয়ে ভাগ করে দিলাম এবং প্রাইম অফ i মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। এরকম ভাবে লুপটা ঘুরতে থাকলে যে রেজাল্টটা আসবে ওইটাই রেজাল্ট, এবং লাস্টেরটাও যদি একটা প্রাইম হয়ে থাকে তাহলে ওইটার ক্ষেত্রেও সেম রুল, যে আমার লাস্টেরটারে দিয়ে একবার ভাগ দেওয়ান লাগবে, ওইটা মাইনাস 1 দিয়ে গুণ করুন লাগবে, এই যে গুণ করে দিলাম। তার মানে এই রেজাল্ট হলো আমার ওই রেজাল্টিং প্রাইম, মানে ফায়ার ভ্যালু। আচ্ছা, এখন তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কোড কি ক্লিয়ার? প্রুফটাই পাকবো, কিন্তু ফাংশনটা তো একবার ইজি একটা জিনিস, কিন্তু এটা প্রুফটাই পাকবো। ওই প্রুফটা না জানলে আসলে পরে প্রবলেম করার সময় আইডিয়া মাথায় আইবো না, যে এইটা এমনি করা পসিবল। ঠিক আছে, এটা তো অবশ্যই, এটার প্রুফটা যে কোনো জিনিসের প্রুফটা না করলে তো তোমার হয় না, নাইলে তো খুঁটিনাটি জিনিসগুলো জানা হয় না। হ্যাঁ, আর আমি যেটা নিয়ম দেখাইছি আর ফোর্থরাইট 48 যে নিয়ম দেখাইছে, দুইটাই ইম্পর্টেন্ট। একটা নিয়মে যে বাইর করা যায়, এটার জন্য আরেকটা নিয়ম যে না করলে হবে এরকম করাটা উচিত হবে না আর কি, কারণ ওইটাও কোনো কোনো সময় লাগে, বাউন্ডারি দেওয়া যায় কোনো কোনো সময়। দুইটাই সমানভাবে করতে হবে আর কি, দুইটাই ভালো মতো ইমপ্লিমেন্ট করতে। তুই যেটা দেখাইছো এটার কোনো ব্লগ আছে নাকি? না, এটা ব্লগ নাই কোনো, এটা এমনি বাইরে হয়েছে, কিন্তু ওইটা দিয়ে আমি অন্যান্য প্রবলেম সলভ করছি, যেটা হয়তো অয়লার পাই না, কিন্তু ওইটা দিয়ে আরো প্রবলেম সলভ করা যায়, যেমন কাউন্টিং এর প্রবলেম গুলা, কম্বিনেটরিক্স এর প্রবলেম গুলা ওই নিয়মে সলভ করা যায়। আচ্ছা, এখন দুইটাই জানা রাখা উচিত আর কি, কোন সময় কাজে লাগতে পারে বলা এই যায়। জায়গার মধ্যে একটা কথা আমার বলা দরকার, মামুন শুনো, এটা হলো যে দেখো এই কোডটার মধ্যে আসলে আমরা কি করতেছিলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশনের কোডটার মধ্যেই অয়লারের ভ্যালুটা বের করতেছি, ঠিক না? প্রাইম ফ্যাক্টরাইজেশনের কোডটা কি ছিল, একটা নাম্বারে যখন কোনো প্রাইম দিয়া ভাগ যায় তখন ওইটা দিয়া যতবার ভাগ যায় অতবার ভাগ করে ফেলা, এই যে while লুপের মধ্যে আমরা যেটা করছি। হ্যাঁ, মনে করো একটা নাম্বার 8, এটারে 2 দিয়া ভাগ যায়, তো একবার ভাগ দিমু, তারপর আবার যাইলে আবার দিমু, তারপর আবার যাইলে আবার দিমু, না যাইলে পরেরটাতে যায় ওইটা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবো, এরকম না জিনিসটা? তো রাসেল, এই যে কোডিং ডিটেল আলোচনা মনে না করলে ভালো হয়, এটা আইডিয়া ক্লিয়ার থাকলে নিজে মারা খায়া খায়া কোড করে তারপর ঠিক করতে পারবে। হ্যাঁ, এটাও কথা না, একটা জিনিস বলা দরকার, এই কারণে বলতেছি আর কি। তো তাইলে দেখো এই প্রাইম ফ্যাক্টরাইজেশনে তোমার যে ইয়াটা আসবো, তোমার যে কমপ্লেক্সিটিটা আসবো, ওই জায়গার মধ্যে এক্সট্রা একটা হোয়াইল লুপ কিন্তু থাকতেছে, কারণ যতবার ভাগ যায় অতবার তুমি ভাগটা দিতাছো। কিন্তু তোমার অয়লারের ভ্যালু যখন তুমি ফায়ার ভ্যালু বের করতেছো, তখন একটা প্রাইম কতবার ছিল ওইটা কিন্তু লাগে নাই,
ওই প্রাইমটা ছিল কিনা শুধু ওইটা লাগছে। এই দেখো সূত্রটা দেখো, এই যে মনে করো 2 আছে কিনা, 2 যদি পাওয়ারটা থাকে লাগে শুধু নাই। ওইটা লাগছে, 2 কতবার আছে ওইটা লাগে নাই। তার মানে এনো কিন্তু এটা একটা তুমি ভালো এক্সট্রা কাম কাস্টমাইজেশন। করতেছো, এনো একটা এক্সট্রা কাজ করতেছো। কিন্তু সামিনে যে আইডিয়াটা দেখাইছে ওইটার মধ্যে কিন্তু তোমার কোন প্রাইম কতবার আছে ওইটা ম্যাটার করে না, ওই প্রাইমটা আছে কিনা ওইটা ম্যাটার করে। আর তোমার অয়লারের ভ্যালু বের করতে আছে কিনা এটাই ম্যাটার করে। এই জিনিসটা আর কি লাগে অনেক প্রবলেমের মধ্যে, দেখবা তুমি কমপ্লেক্সিটিতে আটকা দিয়া দিব ওই এক্সট্রা হোয়াইল লুপটার জন্য। এরকম আর ঠিক কি আছে। থাকতে পারে। তুমি এক্সট্রা হোয়াইল লুপের জন্য কমপ্লেক্সিটিতে আমার মনে হয় না তেমন একটা কিছু হবে, কারণ এটা তো মড হইতেছে, দ্রুতই কমে যাবে। এত বুঝছি, এই যে এই এক্সট্রা ইয়ার জন্য এটা যেহেতু লগ ডিফার এন করবে না টাইপের ভ্যালু আমার আসবে, মনে তার হয়। মানে 10⁶ এর জন্য ধরো এটার ভ্যালু আসবে মাত্র 6। কিন্তু এই 6টা যখন যায় এই যে এই মেইন ফর লুপের সাথে গুণ আকারে গুণ হইব, তখন ভ্যালুটা বাইরে যাবো গা। এটার ভ্যালু ধরো 300, 350 না, ধরো এটার ভ্যালু ধরো এত বড় 350। কিছু হইব না। আমি কি বলি শোনো, এই ফর লুপটা ধরো 350 বার চলবে, ঠিক আছে, বা 400 বার ধরো। এই ফর লুপটা ঘুরবো 400 বার, আর এটা ঘুরতেছে আচ্ছা, প্রত্যেকটা 400 ইয়ার কি মধ্যে হওয়া সম্ভব তুমি কও? হ্যাঁ অবশ্যই সম্ভব। তোমার তো বরং প্রাইম আমরা গুলো তুমি তো আগে সেট করে নিছো, ওই যে প্রাইম ডট সাইজ না, এক না প্রাইম সাইজ না, এটা তো 20 বা 30 বেশি হইব না। না না, আমি যেটা বলতেছি এটা তুমি বুঝো নাই। এই প্রাইম গুলা মনে করো তোমার 350টা প্রাইম আছে, এখন তোমার 350টা প্রাইম পর্যন্ত যাইতে হইব, এরকম একটা ফর লুপ আছে। এখন যদি যাইতে হয় তাহলে এই ফর লুপের ভ্যালু আসলো 400, ধরো 400 পর্যন্ত সামনের দিকে আগাবা, এবং ওই প্রত্যেকটা আগানোর জন্য একটা ফর লুপ ঘুরবো 6 বার কইরা, তাহলে 4 6 2400 বার হয়ে যাবে। কই আসছিল 400, পরে হয়ে গেছে 2400। ওই যে অনেকটা বাইরে গেছে না, ওইটাই ম্যাটার করে। ওইটা তোমার কমপ্লেক্সিটিতে আটকায় দিব। ওই 400 বা 400 450 থাকলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু যখন এই 6টা গুণাকারে আসতেছে তখন আসলে ওইটা কমপ্লেক্সিটির মধ্যে আটকায় দেয়। ওকে, ঠিক আছে। এটা প্রবলেমের উপর ডিপেন্ড করে, যদি এরকম রেস্ট্রিকশন থাকে তাহলে ওকে অ্যাপ্লাই করতে হতে পারে, এটাই বলতে চাইছে। এখন প্রবলেম তো দেখা আচ্ছা মামুরা তাহলে এই যে অয়েলার ফায়ার যে প্রবলেমটা ম্যাথমেটিক্যালি হার্ড, ওইটা দেখতে পারে নাকি বলস? তুই বেটা প্রবলেম বলে যাস কেন? না, ওইটার মধ্যে তো মেনশন করাই আছে, অয়েলার ফাই লেখাই আছে ডাইরেক্টলি। হ্যাঁ করলে নোট লেখা আছে না, ওইটা লেখা থাকলে আসলে কোনো লাভ হয় না। আমি তো ওরে খাতাইতে বলতেছিলাম আগে অয়েলার ফাইটা আমি শিখা নেই, তারপরে প্রবলেম দেখব না। মানে ওইটার কথাই কেন বললাম, ওই প্রবলেমটার মধ্যে তো ডাইরেক্ট অয়েলার ফাংশনের কাজও লেখাই আছে, সুন্দরভাবে ব্যাখ্যা করাই আছে, প্রবলেমের স্টেটমেন্টের নিচেই সুন্দরভাবে লেখা আছে। তো ওই প্রবলেমটা দেখতে পারে, ওইটা অয়েলার জানলেও তো আসলে কোনো কাজ হইতাছে না। ঠিক আছে, তাহলে আজকেরটা এই পর্যন্তই থাক। আমি যাই, হ্যাঁ নাকি তো আজকে বুঝি নাই, আজকে তো আর কিছু নাই, তাহলে আমি যাই, তোরা থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে।